হ্যালো, আজকের লাইভে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে লকডাউনে কেমন আছেন আমাদের নারী উদ্যোক্তারা, কিভাবে পাড়ি দিচ্ছেন এই সংকট, আর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন। তো আজকে আমাদের সাথে থাকছেন তানিয়া ওয়াহাব, ম্যানেজিং পার্টনার, কারিগর প্রোপ্রাইটার। উচ্চারণ কি হবে, তান না টান আমি ঠিক জানি না। আছেন তাসলিমা মিজি বন্নি, ফাউন্ডার গুডি বিডিটা, এবং উম্মে শায়লা রুমকি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, পিটিআরসি। স্বাগতম সবাইকে আজকের আলোচনায়। আসলে এই নিয়ে আমি বেশ কয়েকটা বৈশ্বিক রিপোর্ট করছিলাম। আমি হয়তো কিছু আলোচনার মাঝে সেটার লিঙ্কও দিয়ে দেবো। বলা হচ্ছে যে একটা গবেষণায় বলছে যে উইমেন ইন বিজনেস বেসড সেন্টার থেকে, যে এই প্যান্ডেমিক থেকে করোনা প্যান্ডেমিকের সময় সব ইউনিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে আমাদের ফিমেল এন্টারপ্রেনাররা। তো সেইখানে এটা হচ্ছে সারা বিশ্বেই পড়েছে। তো আমাদের বাংলাদেশের মতো দরিদ্র দেশে, যেখানে নানা রকম অনিয়ম, দুর্নীতির দেশ আছে, তো সেইখানে আসলে কিভাবে এই সমস্যাটা আমরা কাটাতে পারবো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে যদি সবাই একটু ছোট্ট করে নিজের পরিচিতিটা দিয়ে দেয় মনে হয় ভালো হয়, যদিও সবাই চেনে। শুরু করি রুমকি থেকে। রুমকি একটু আনমিউট করে নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি। অলরেডি রাত হয়ে গেছে যদিও। যাই হোক, আমি উম্মে শায়লা রুমকি, পেশায় আসলে ফিজিক্যাল থেরাপিস্ট। বাংলাদেশে ফিজিওথেরাপি বিষয়টা এখনো ততটা জনপ্রিয় না, মানুষ এখনো অনেক বুঝতে পারে না যে আসলে ফিজিওথেরাপি কি। আমি ঠিক সেই সময়ে একটা ফিজিক্যাল থেরাপি সেন্টার গড়ে তুলেছি, যে সময় মানুষের আসলে ফিজিওথেরাপি সম্পর্কে ধারণাই ছিল না। এটা 2009 সালের কথা বলছি। 2008 সালে আমি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি শেষ করলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে। এবং এটা শেষ করার পরে বেশিরভাগ মেয়েদের যেটা থাকে যে কোনো একটা হসপিটালে হয়তো জব করবে, কোনো একটা জায়গায় চাকরি করলে হয় কি 8টা থেকে 2টা পর্যন্ত হয়তো আপনি জব করছেন, তারপরে হয়তো বাড়িতে ফিরে এসে আপনি ঘর সংসারের দায়িত্ব পালন করতে পারছেন। তো মেয়েদের জন্য এটা খুব সহজ একটা কাজ। তো আমার বাবা মারও ইচ্ছা ছিল যে আমি হয়তো ওই পথেই হাঁটবো। কিন্তু মুশকিল হলো, একদম ঠিক ছোটবেলা থেকেই আমার নিজের ভীষণ খুব ইচ্ছা যে আমার একটা নাম হবে, অর্থাৎ আমি যে পৃথিবীতে এসেছি সেটার একটা ফুট স্টেপ আমি এখানে। তো ওই জায়গা থেকে আমার সবসময় মনে হতো যে আমি নিজে কিছু করব। তখন আমি প্রথম ঠিক যে না, আমি আসলে হসপিটালে চাকরি করব না, আমি নিজেই এমন একটা সেন্টার তৈরি করব যেখানে হয়তো এই ফিজিওথেরাপি সার্ভিসটা যেরকম মানুষ পাবে, সেরকম ফিজিওথেরাপি সম্পর্কে মানুষের এক ধরনের অ্যাওয়ারনেসও তৈরি হবে। কারণ পড়ালেখা করার পরে যখন আমি ইন্টার্নি করলাম, আমি কাজ করতে গিয়ে দেখলাম মানুষ শুধু বেসিক ছোট ছোট কিছু এক্সারসাইজ, ছোট ছোট কিছু অ্যাওয়ারনেস যদি তার মধ্যে গ্রো করে, তাহলে সে অনেক ভালো থাকতে পারে। তো আমার কাছে মনে হলো যে ভালো থাকার জন্য আসলে খুব জরুরি হচ্ছে ইনফরমেশন। আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে ভালো থাকতে পারেন। তো আমার মনে হলো যে ঠিক আছে, তাহলে আমি এমন একটা সেন্টার তৈরি করি যেখানে আমি ফিজিওথেরাপি সার্ভিসটাও দিব, একই সঙ্গে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য বলা এবং লেখা যে মাধ্যমেই হোক না কেন সেই মাধ্যমে কাজ করব। ওইভাবেই আসলে পরিকল্পনা করে প্রথম 2009 সালে আমার চাচার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে প্রথম শুরু করি পিটিআরসি, ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নাম দিয়ে। এবং খুব মজার ব্যাপার, এই এই প্রতিষ্ঠানে আমি একটা লোগো করেছি যেটার রং দিয়েছি সবুজ। এই সবুজ রং দেওয়ার অর্থ, আমি যদি পৃথিবীর অন্য কোনো দেশেও এই পিটিআরসির একটা সেন্টার করতে পারি, পৃথিবীর অন্য দেশের মানুষ যেন বোঝে সবুজ মানেই বাংলাদেশ, সবুজ মানেই বাংলাদেশ থেকে এসছে। সেই রকম একটা ধারণা থেকে আমি প্রথম একটা লোগো করি পিটিআরসি, যেখানে আমি সবুজ রংটাকে ব্যবহার করেছি। ওইভাবেই স্বপ্ন শুরু। এবং এখন 2020 সাল, অনেক চড়াই উতরাই, সেই গল্প হয়তো আমরা ধীরে ধীরে করতে পারবো, আমরা আস্তে আস্তে করব। আমরা এখন চলে যাই তানিয়া ওয়াহাবের কাছে। তানিয়া যদি একটু সংক্ষেপে বলে। আমি তানিয়া ওয়াহাব, আমি লেদার টেকনোলজিতে 2005-এ অনার্স করেছি, বিএসসি অনার্স। তারপর স্টুডেন্ট থাকা অবস্থায় আমার মনে হলো যে আমি কিছু একটা করতে চাই নিজের। 8টা-5টা চাকরিতে কেন জানি আমার কখনোই মন বসে নাই বা চিন্তা করিনি। তো তারপর চিন্তা করলাম যে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড আমার লেদারের, তো এবং বাংলাদেশে এটা খুবই এক্সপোর্টের একটা সাবজেক্ট, তো এইটা এত বছর পড়লাম, তাহলে এটা দিয়ে আমি ব্যবসা শুরু করি।
তো তখন আমি একটা মেশিন দিয়ে, সেকেন্ড হ্যান্ড একটা মেশিন দিয়ে আমার টিউশনি টাকা দিয়ে আমি শুরু করেছিলাম 15 বছর আগে। এবং আমার প্রতিষ্ঠানের নাম কারিগর। কারিগর মূলত সাপ্লাই করছি বিভিন্ন ব্র্যান্ডে এবং বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে। তো 2014-15-তে মনে হলো যে আমার নিজের একটা ব্র্যান্ড থাকা দরকার, কারণ আমি আসলে অন্য ব্র্যান্ডের জন্য কাজ করছি, অন্য নামকরা ব্র্যান্ডে ওদের লোগোতে, কিন্তু আমার নিজের প্রোডাক্টের আসলে কোনো ব্র্যান্ডিং হচ্ছে না। তো এই চিন্তা থেকে আমার মনে হলো যে আমি একটা ব্র্যান্ড করব, এবং যেটার নাম হবে এমন যে নামটা বাংলা এবং ইংলিশ দুইটা ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি, কারণ আমার ইচ্ছা যে আমার এই ব্র্যান্ডটাকে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছে দিব। সেজন্য আমি এটা ট্যানারি থেকে ট্যান এসছে, অনেকে মনে করে যে আমার নাম থেকে, এটা তানিয়া থেকে, বাট এটা ট্যান থেকে ট্যান। এবং আমার স্বপ্ন পূরণের একটা স্টেপ পূরণ হয়েছে, যে আমি বাংলাদেশে ব্র্যান্ডিং এর পাশাপাশি আমি অস্ট্রেলিয়াতেও আমি ট্যান ব্র্যান্ডের একটা ডিলারশিপ নিয়েছি, যেখানে একেবারেই আমাদের এই ব্র্যান্ড নামেই প্রোডাক্টটা সেল হবে। তো আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের প্রোডাক্টকে আমি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আমার ব্র্যান্ডের মাধ্যমে, এবং যেটাতে আমি খুব প্রাউডলি বলতে পারবো দিস ইজ মেড ইন বাংলাদেশ। ধন্যবাদ। আপনি সাধারণত কি জিনিস বানান? লেদার প্রোডাক্টেরই? আমার মেইনলি কর্পোরেট গিফট আইটেম লাইক ডায়েরি কভার, তারপরে হচ্ছে কনফারেন্সের ব্যাগ। আর ফ্যাশন হাউস আমি যেটা দেই সেটা হচ্ছে ব্যাগ, বেল্ট। আমি বেল্টে খুব ভালো, মানে আমার ফ্যাক্টরিতে যে সেট আপ, বেল্টে খুব ভালো, ওয়ালেট। এবং আমি লেদারের ব্যাকগ্রাউন্ড হলেও আমি আর্টিফিশিয়াল লেদার বা জুট বা বাংলাদেশে যেই ম্যাটেরিয়াল গুলো পাওয়া যায় কাঁচামাল, যেমন সিল্ক, পাটি, শীতল পাটি, তারপর হচ্ছে উপজাতীয়দের যে বিভিন্ন হাতে বোনা কাপড়, এগুলো দিয়েও আমি ব্যাক করেছি, এবং এটা নিয়ে আমি কাজ করছি, এবং জুট নিয়ে আমি প্রচুর কাজ করেছি। আচ্ছা, ধন্যবাদ। একটু বন্নির কাছে যাই। নাম হচ্ছে তাসলিমা মিজি, অফিসিয়াল নেম। আমরাও তো বন্নি নামেই চিনি। তো বন্নি আমাদের সহকর্মী, সাংবাদিকও ছিল। বলা হয় যে চেয়ারম্যান এবং সাংবাদিক নাকি সবসময় থাকে আজীবন, তার মানে বন্নির নামের পেছন থেকে সাংবাদিক শব্দটা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখনো অনেকে মনে করে আমি সাংবাদিক। হুম। বিশেষ করে যে ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ডের লোকজন দেখে যে সাংবাদিকদের সাথে আমার অনেক যোগাযোগ, ইন্টারাকশন হয় সোশ্যাল মিডিয়াতে। তো বলছে, আচ্ছা আপনি তো সাংবাদিক, আপনি বলেন তো এটা কি? না, আমি সাংবাদিক না, আমি আপনার মতো ব্যবসায়ী। আচ্ছা একটু গুটিপা সম্পর্কে যদি একটু বলিস। আচ্ছা, আমার আমার ব্র্যান্ডের নাম হচ্ছে গুটিপা, আর আমার কোম্পানির নাম হচ্ছে লেদারিনা। তো যা হোক, বাংলাদেশে লোকজন বা বাংলাদেশের ব্যবসায়িক পরিমণ্ডলে আমার ব্র্যান্ড দিয়েই আমি বেশি পরিচিত। কোথাও কোথাও ব্র্যান্ড দিয়ে এত বেশি পরিচিত যে লোকজন আমাকে দেখলে এই গুটিপা, এই গুটিপা এভাবেও বলে, ডাকে। তো যাই হোক, আমি গুটিপা শুরু করি 2016 সালের একদম শুরুর দিকে আমার বাসা থেকে। আমি তখন আমার পূর্বের যে বিজনেস, আমার কম্পিউটার হার্ডওয়্যার শপ ছিল। তো সে হার্ডওয়্যার শপটা একসময় আমি আসলে ওই বিজনেসটাতে ইন্টারেস্ট হারিয়ে ফেলি, কারণ এটাতে আসলে আমার নিজের কোনো ভ্যালু অ্যাড করার তেমন কোনো সুযোগ ছিল না। জাস্ট বাইরে থেকে বক্স আসে এবং আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সেই বক্স গুলো সেল করি, বা একটা কম্পিউটার হয়তো অ্যাসেম্বল করে সেল করি। তো ওটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগতো না, আর বিজনেসটাও খুব বেশি ভায়াবল ছিল না, খুব বেশি রিটার্ন অনুযায়ীও খুব বেশি লুক্রেটিভ ছিল না। তো যাই হোক, আমি ম্যানুফ্যাকচার করব বা নিজের একটা আইডিয়াকে কাজে লাগাবো, সেটা আইডিয়া বা আমার একটা চিন্তা চেতনা রিফ্লেকশন থাকবে, এরকম একটা কিছু আমি করতে চেয়েছিলাম। তো আমি বিভিন্ন ধরনের বিজনেস নিয়ে ভাবতে ভাবতে একটা সময় আমি লেদার গুডস নিয়ে ইন্টারেস্টেড হয়ে পড়ি। তো প্রথম আমি শুরু করেছিলাম জুতা দিয়ে। তো জুতা নিয়ে ভাবতে ভাবতে আসলে গুটিপা নামটা একটা সময় আমার মাথায় আসে, যে গুটি গুটি পা। সেটা অবশ্য আমার ওই সময়কার আমার যে নতুন একটা ব্যবসায়িক পরিমণ্ডলে আমার হাঁটা চলার যে স্বপ্নযাত্রা, ছোট ছোট পায়ে, সেটারও একটা রিফ্লেকশন বলা যায় আর কি, সেটারও একটা মানে রিফ্লেকশন ছিল আর কি। তো যাই হোক, গুটিপা আমি শুরু করি 2016 সালে আমার বাসা থেকে। আমি একটা ফেসবুক পেজ দিয়ে শুরু করি। আমি তখন অন্য কিছু ছোট ছোট কয়েকটা কারখানাতে আমি আউটসোর্স করতাম আর কি, মানে আমি ডিজাইন দিয়ে আমার জিনিসগুলোকে আমি বানিয়ে নিতাম।
তো সেটা করতে করতে একসময় আমার কাছে মনে হলো যে এটার প্রসপেক্ট ভালো, লোকজন অ্যাকসেপ্ট করছে, এবং আমার বন্ধু বান্ধবরা প্রথম আমার প্রাথমিক কাস্টমার ছিল, তো ওরা খুব পছন্দ করে। ওদের উৎসাহে তারপর আমি একটা সময় আমি এটাতে আরো বেশি ইনভলভ হয়ে পড়ি, এবং আমার মনে হলো যে আমি আসলে হয়তো আমি যদি প্রডিউসার হিসাবে আমি যদি নিজেই যদি একটা কারখানা দেই, তাহলে আমি হয়তো সেটা আরো ভালোভাবে করতে পারবো। তো প্রথমে আমি ফুটওয়্যার দিয়ে শুরু করি। তো তারপর যাই হোক, ফুটওয়্যারে আমার কিছু কিছু ভুল স্টেপস এর ফলে আমি অনেক আবারও একটা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ি। তো তারপর একটা সময় আমি ব্যাগ দিয়ে আমার সেই লসটাকে আমি রিকভার করি। আর এর মধ্যে আমি একটা একটা নেদারল্যান্ডস একটা ডাচ একটা ব্র্যান্ডের সাথে, একটা ডিজাইনার ব্র্যান্ডের সাথে আমি কাজ করতে শুরু করি। ওদের সাথে আমার একটা সংযোগ তৈরি হয়। তো ওদের সাথে কাজ করতে গিয়ে আমি একটা ব্র্যান্ড ডেভেলপমেন্ট, ব্র্যান্ড বিল্ডিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড ব্যাগ সম্পর্কে আমি খুব ভালোভাবে হাতে কলমে জানতে পারি, একটা ডিজাইনার ব্র্যান্ড কিভাবে তৈরি হয়। তো সেখানে আমি ওদের জন্য এখনো কাজ করছি। আমি এখন একটা লং টার্ম একটা পার্টনারশিপে আমি ওদের সাথে কাজ করি। আর ওদের সবগুলো, ওদের সারা বছরের যতগুলো সিজনাল কালেকশন থাকে, আমরা জানি যে ডিজাইনার ব্র্যান্ডগুলো তাদের কালেকশন গুলো বিভিন্ন সিজনে তারা ইন্ট্রোডিউস করে এবং সেভাবে তারা এটাকে মার্কেট করে। এবং কি হলো? সরি, একটা কল এসেছিল। ওকে, তো যাই হোক, সেখান থেকে আমি খুব আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ। ওকে, তো সেখান থেকে আমি কাজ শুরু করি। কাজ শুরু করার পরে হচ্ছে আমি আমার নিজের ব্র্যান্ডটাও ডেভেলপ করতে শুরু করি। হ্যাঁ, তো আমার ব্র্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই জন্য, যেহেতু আমি একটা ডাচ ব্র্যান্ডের সাথে কাজ করতে করতে আমার নিজের ব্র্যান্ড ডেভেলপ করছি, ফলে হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল টেস্ট বা একটা ইন্টারন্যাশনাল যে এটাকে কি বলে, রিফ্লেকশন, হ্যাঁ, বা একটা চেহারা, আমার আমার ডিজাইনের মধ্যেও সেটার একটা রিফ্লেকশন থাকে আর কি। তো গুটিপা এখন বাংলাদেশের একটা সোশ্যাল মিডিয়াতে এটা একটা বাজ, খুবই খুবই বাজ ক্রিয়েট করেছে, এবং এটা মানুষের কাছে খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড হয়েছে। এবং মডার্ন, আমাদের যে মডার্ন যে এডুকেটেড ক্লাস, যেই মেয়েরা যারা হচ্ছে একটু গ্লোবাল স্ট্যান্ডার্ড ব্যাগ যারা ব্যবহার করতে চায়, একটু ফ্যাশনেবল, একটু এটার মধ্যে একটু ওয়েস্টার্ন একটা ধাঁচ আছে, হ্যাঁ, তো সেসব মেয়েরা হচ্ছে আমার ব্যাগ অনেক পছন্দ করে। এবং আমি দিনে দিনে এটা সাড়া পাচ্ছি, খুবই ভালো, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। আর এটার পেছনে যে স্টোরিটা, আমি সবসময় আমার সোশ্যাল মিডিয়াতে আমি আমার সবসময় স্টোরিটাকে বলার চেষ্টা করি। আর আমি ভীষণ রকম এক্সট্রোভার্ট এবং আমি খুবই টকেটিভ, আর আমি আমি এক্সপ্রেস করি। সো আমার স্টোরি টেলিং এর জন্য হচ্ছে যে লোকজন আমার ব্যাগ সম্পর্কে জানে, এবং আমি আমার বিজনেসটাকে এমন ভাবে করেছি যে আমার ট্রান্সপারেন্সি একটা অনেক বড় ব্যাপার। আমার কারখানা লোকে দেখতে পায়, যে কেউ চাইলে আসতে পারে, এবং আমি সেটা সবসময় ওয়েলকাম করি যে সবাই আসুক আমার কারখানায়, এসে দেখুক আমার কি এনভায়রনমেন্টে আমি কাজ করি, আমার ওয়ার্কাররা কিভাবে কাজ করে, বা আমি কি কি আমার কমিটমেন্ট সাস্টেনেবিলিটি নিয়ে, যে আমার চিন্তা ভাবনা, এবং বাংলাদেশের একটা ব্র্যান্ড তৈরি করে এটাকে গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড, একটা গ্লোবাল মার্কেটে এটাকে নিয়ে যাওয়া। সো এই সবকিছু মিলিয়ে হচ্ছে এটা একটা কি বলবো, আমার একটা খুবই রকি একটা জার্নি, একটা দারুণ একটা ভেঞ্চার। আমি 24 আওয়ার্স এটা একটা ড্রিমের মতো, আমি 24 আওয়ার্স এই ড্রিমের মধ্যে থাকি। তো এটা আমার একটা কি বলবো, একটা এনথুজিয়াজমের একটা মানে ফুল প্যাকেজ। সো এই আর কি, সবার অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। আমি হাত তুলেছি, এইভাবে হাত তুলে আমরা আলোচনায় আসবো যাতে ইকো না হয়, ওভারলেপ না হয়। সেটা হচ্ছে যে এতক্ষণ আসলে মানুষজনকেও আসতে দিচ্ছিলাম। একটা লাইভ শুরু হলে কিছু সময় লাগে মানুষজন ইনভলভ হতে, তো সেই জন্য সবাইকে সময় দেওয়া হলো যে সবার ইন্ট্রোডাকশনটা গেল। আসলে সবাই এখানে যারা যারা আছে, বন্যে আবারও ফোন আসছে, ফোনটা মনে হয় অফ করলে ভালো হয় বন্যের। তো সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করা উচিত, কারণ সবার গল্পগুলো শুনতে গেলে আমাকে এই 3 জনের জন্য 3 ঘন্টা সময় দিতে হবে, কারণ আসলে সবারটা জানা হয় না। যেমন রুমকির বিষয়টা আমি ব্যক্তিগতভাবে অনেকটাই অজানা আমার কাছে। রুমকির সাথে আজকেই আমি বন্ধু হলাম,
তো তানিয়া বাবার সাথে আমার পরিচয় আছে, ফেসবুক ফ্রেন্ড, আমরা দীর্ঘদিনের, ওকে নিয়ে স্টোরি আমি পড়েছি। আর বন্নি তো আমাদের বন্ধুই, হ্যাঁ, মানে আমরা একসাথে বড় হয়েছি এরকম আর কি। আমি যদিও বুড়া, তারপরে বলছি। তো এইখানে হচ্ছে যে সবারই আসলে একটা রকি পথ, তুমি বেশি বুড়া মানে না। সবাই পাহাড় খন্দ, পাহাড় পর্বত ডিঙে মানে আমরা যাচ্ছি। বিশেষ করে আমাদের মেয়েরা এই যে যাওয়াটা, এটা আমার কাছে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। কারণ আমাদের পথটা তো এত মসৃণ হয় না, মানে যত উম, মানে ওরকম সাপোর্টিভ ফ্যামিলি থেকেই আসুক না কেন, মানে কোনো না কোনো বাধা তাদের থাকেই। আর আমরা যারা, মানে আমি বন্নিরটাও বলতে পারবো, আমি তানিয়াটা আসলে ব্যক্তিগতভাবে অত জানি না, যে কারণ হচ্ছে যে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আশা, যে আমাদের আশাটা অনেক কষ্টকর হয়, মানে প্রতিটা পদে পদে মানে পা কাটতে কাটতে আমরা মানে আছাড় খেতে খেতে এগোই আর কি সব জায়গায়। তা আমাদের সাথে এখানে একজন মানে জয়েন করার জন্য অপেক্ষায় আছে, পারভিন সাকর। সে হচ্ছে খুবই ক্ষুদ্র একজন ব্যবসায়ী বলা চলে, কারণ সে জিম চালায় এবং সে একটা পার্লার চালায়। তাকেও আমি আজকে মানে এই আলোচনায় আসতে বলেছি এই কারণেই যে আজকের আলোচনাটা আসলে আমাদের এখন করোনা ভিত্তিক, তো যে এই করোনার সময় আসলে আহ, কিভাবে চলছে সবার ব্যবসা, সবাই আসলে কি করছে, যারা কাজ করে খায়, মানে এইটাই যাদের একমাত্র অবলম্বন, বা মানে তাদের জীবনটা আসলে কত মানে লড়াই মুখর হতে পারে। তা আমি পারভিন সাকুকেও এখানে আমন্ত্রণ জানালাম। সাকু, একটু যদি হ্যাঁ, হ্যালো তুমি দিদি। হ্যাঁ, তুমি হ্যালো, যদি একটু আমাকে ইন্ট্রোডাকশন দাও তোমার ব্যাপারে, যে তুমি কবে থেকে কাজ করছো, শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, হ্যালো। পাচ্ছে সবাই, তুমি বলো। হ্যাঁ, আমি কাজ করছি। হুম, আমি কাজ করছি বিগত 20 বছর ধরে এই লাইনে। তো একটা সময় আমার পার্লারটা বেশ বড়সড়ই ছিল এবং অনেক স্টাফ ছিল। তো যাই হোক, এখন আমার সেই পরিস্থিতি, আপস অ্যান্ড ডাউন থাকবে ব্যবসায়, জীবনে, এটাই এটাই নিয়ম। তো কোনো কারণে আহ, আমার ব্যবসাটা আস্তে আস্তে বসে যায়। সেটা আহ, এখন বসে যাওয়ার মূল যেটা, সেটার অনেকগুলোই আছে। এইভাবে বলতে গেলে দিদি যেটা একটু আগে আপনার ব্যাপারে বললো যে অনেক সময় লাগবে, তো অত সময় তো আসলে আমরা অত সময় নিয়ে কেউ আসিনি। তো যাই হোক, ওটা অন্য সময় এক সময় আলাপ করব কিভাবে বসে যায়। তো যাই হোক, এখন আমার ব্যবসাটা খুবই ছোট আকারে। আমি নিজেই পার্লার, জিম দুইটাই আমি এখন করি, মানে একাই হ্যান্ডেল করি। আমার বাঁধা কিছু কাস্টমার আছে পার্লারের, তারা আসে, তাদের আমি কাজ করি। আর জিমের কিছু আমার বাঁধা স্টুডেন্ট আছে, যারা জিম মেম্বার আছে, যারা মানে যত বড় জিমেই হোক আশেপাশে, তারা আমাকে ছেড়ে কোথাও যায় না, যাবে না। মানে তারা আমাকে এতই ভালোবাসে। তো আজকে যেটা দিদি বলছিল যে এই করোনাকালীন সময় আমরা আসলে এখন কিভাবে আছি, এখন তো টোটালি আমাদের ব্যবসা সবারই বন্ধ, তাই না? সেটা বুটিক্স, পার্লার, জিম যেটাই হোক সবই বন্ধ। তো আমাদের মতো যারা একদম ক্ষুদ্র ক্ষুদ্র যারা, আমরা যেটা এটার উপরেই নির্ভর করি, আমাদের অবস্থা খুবই খারাপ। মানে এটা আসলে দিদি তো আমার ব্যাপারে অনেকটাই জানে। এটা আসলে বলার ভাষা নেই। আমরা তো আসলে একরকম, এই যে বলে না যে দিনমজুর, দিনমজুরের এতেই পড়ি বলতে গেলে। জিমের মেম্বাররা আসলে মাস শেষে বেতন পাবো, না আসলে পাবো না। তো এই যে 2 মাস 3 মাস কতদিন চলবে তা কিন্তু আমরা কেউ জানি না। অনিশ্চিত একটা, সামনে একটা অনিশ্চিত একটা সময় আমাদের সামনে। তো এই সময়টা পার করাটা খুবই ডিফিকাল্ট। মানে সেদিন দিদির সাথে আমি পার্সোনালি বলছিলাম যে দিদি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো খুবই খারাপ অবস্থায় যাচ্ছে দিদি, অ্যাকচুয়ালি মানে কি বলবো, এটা আসলে বলার ভাষা নেই। থ্যাংক ইউ। যেহেতু পার্লার, জিম কোনোটাই এখন ইয়ে করা যাচ্ছে না। হুম, এখন তো মানুষ হ্যাঁ, আসলে বের হতে বল। পারছে না কোথাও। আহ না। আমি আসলে এইখানে আর আলোচনাটা একটু অন্যদিকে ঘোরাতে চাই, সাকো, মানে তুমি থাকো। হ্যাঁ, হ্যাঁ, সেটা শিওর। হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা একটু আগে বন্নির সাথে একটু অফলাইনেই কথা বলছিলাম, যে মানে নারী উদ্যোক্তাদের বেশিরভাগই হচ্ছে ইনফরমাল, মানে ইনফরমালি তারা ব্যবসা করছে। ফর্মাল ব্যবসা তো যেরকম আছে, কিন্তু অধিকাংশ আমাদের
গত যদি 10 বছর বা 15 বছর না বন্যি এরকমই তো হবে যে আহ, যে মানে মেয়েরা এই ছোট ব্যবসায় বেরিয়ে এসছে মানে মেয়েদের যে মানে আশাটা এই ধরনের ব্যবসা, নানান রকম ব্যবসা আছে, সেটা বুটিক ব্যবসা হোক বা আহ, তো সেই জায়গাটায় মানে অনেকে দেখা যাচ্ছে যে মানে তাদের ফর্মাল যে মানে ডকুমেন্টস গুলো দরকার থাকে সেগুলোও নেই। সেটা বিজনেস করতে গেলে যেমন লাইসেন্স লাগে, আমি এখন যে দেশে আছি যে কোনো ছোট কিছু করতে গেলে এখানে আমাকে আগে লাইসেন্স নিতে হবে, তারপর করতে হবে। তো হুম তারপর হচ্ছে যে মানে ব্যাংক অ্যাকাউন্টটা থাকে না, এবং এটা হয় যে লাইসেন্স নিলে তখন ব্যাংক অ্যাকাউন্ট হয়, এগুলো সবই আসলে একটা আরেকটার সাথে জড়িত। কিন্তু দেখা যাচ্ছে যে এই কোভিড-19 সময় আসলে সবাই এমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে মানে বড়রাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে ছোটদের ব্যাপারটা আর মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ব্যবসায়ী তাদের কথাটা আসলে আর কারো মাথায় ঢুকছে না, তাই না? তো সেই জায়গায় আসলে মানে বিজনেস গুলো কিরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিয়ে একটু বলুন, মানে কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন তা নিয়ে একটু আপনি আনমিউট করে নিয়েন। আমি কি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো নাকি আমি ওভারঅল বলবো? আমরা ওভারঅলটাই শুনি, আর খুব অল্প অল্প করে, কারণ হচ্ছে যে সবাই বলবে তো। যেটা মানে এটা তো আসলে পুরা পৃথিবীতেই একটা বড় দুর্যোগ, এটা শুধু বাংলাদেশেই না। মানে অন্য সময় হয়েছে যে বাংলাদেশে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কিন্তু অন্য দেশে কাজ আমরা করতে পেরেছি বা এক্সপোর্ট চলেছে, যার কারণে এটার মানে ওটার মানে প্রভাবটা অতটা পড়ে নাই। কিন্তু এবার যেটা মানে এই করোনার প্রভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পুরো পৃথিবীতে এটার প্রভাব পড়েছে, যার কারণে আমাদের এক্সপোর্টের উপর একটা প্রভাব পড়েছে। এবং এই বছর যেটা আমরা চিন্তা করছি যে রেমিটেন্স অনেক কমে আসবে এবং প্রচুর প্রবাসী বাঙালি কিন্তু বাংলাদেশে ফেরত আসবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, এবং আমাদের দেশে এমনি মানুষ অনেক, আমাদের জনগণ অনেক, সুতরাং আমাদের আহ এইটা একটা বড় দুর্যোগ আমি মনে করি। এবং এবং আমি এটা শুধু ক্ষুদ্রর কথা বলবো না, এটা আসলে ক্ষুদ্র থেকে যত বড়, যেমন অনেক বড় বড় কোম্পানি বন্ধ করে দিতে বাধ্য হবে, কারণ হচ্ছে এত খরচ করে মানে যারা ফ্যাক্টরি দিয়েছে তাদের আসলে ব্যাংকের টাকা অন্যান্য কিছু করে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না টিকায় রাখার। সেক্ষেত্রে শ্রমিকরা একটা বড় সাফারার। এবং আমি বলবো যে শুধু নারী উদ্যোক্তা না, আসলে টোটাল বাংলাদেশই সাফার করবে এই ব্যাপারটাতে। তো সেক্ষেত্রে আমাদের দেশে যেমন আমি মনে করি যে আমাদের একটা বড় মানে আমাদের মতো যারা উদ্যোক্তা, আমাদের দেখা যায় যে আমরা বেশিরভাগ টাকাই আমাদের কাছে যাই থাকে সে টাকাটাই আমরা পুরাটাই ব্যবসার পিছনে খরচ করে ফেলি। আমাদের কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড টাইপের কিছু থাকে না, যার কারণে যখনই এই ব্যাপারটা আমার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কিন্তু শুধু মার্চ মাসের বেতন দেওয়ার পরে আমাদের কাছে এখন কোনো টাকা নেই, কিন্তু ব্যবসা তো করছি 15 বছর থেকে, আমাদের কিন্তু উচিত ছিল আলাদা একটা ফান্ডে কিছু হলেও টাকাটা রাখা, যাতে অ্যাটলিস্ট এই ধরনের প্রবলেম আমাদের তৈরি করা। চলতে পারে। ক্রাইসিস ফান্ড এটা খুবই জরুরি আমার মনে হয়। এবং এটার থেকে আসলে উত্তরণের কোনো প্ল্যান আমি এখন মানে আমার জানি না কি করব আমরা আসলে, কারণ আমরা জানি না কিন্তু যে প্রজেকশনটা কত দিনের, এটা কি 1 মাস, এটা কি 2 মাস, এটা কি 5 মাস, এটা কি আসলে আদৌ কত দিন, এটা কিন্তু আমরা জানি না। এই কারণে আসলে আমি একটাও বলতে পারছি না। আমরা আসলে যে যখনই বিজনেস ওনাররা মিলে কথা বলছি, মিটিং করছি, আমরা কিন্তু বুঝতে পারছি না যে কতদিন আমরা ওয়ার্কারদেরকে এখন যেটা করতে হবে হয়তোবা অনেক আমি আমার ক্ষেত্রে বলবো যে গয়না বিক্রি করে হলেও আমরা ওয়ার্কারদের বেতন দিব, কিন্তু কতদিন সম্ভব না, সেটাই। বেশি দিন। হ্যাঁ, ইয়েতে রুম কি কিছু বলবেন এই এই জায়গাটাতে? ধন্যবাদ। একটা একটু মনে করে রাখেন। আমি যেহেতু আসলে ফিজিওথেরাপিস্ট, আমি একটু পারভীন আপার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই। আমার এখানে কিন্তু অনেকটা ঠিক দিনমজুর বা শ্রমিকের মতোই ব্যাপার, কারণ আমি যখন প্রতিদিন রুগী দেখছি সেটার একটা নগদ টাকা হচ্ছে এবং সেটাই ইনকাম আমার। সুতরাং আমি যদি রুগী না দেখি, নগদ টাকা আসছে না, আমার ইনকামও কিন্তু বন্ধ। সেই অর্থে কিন্তু দিন আনি দিন খায়ের মতো ব্যবস্থা। তো যাই হোক, সেটা তো এখন লকডাউন, সারা পৃথিবীতে একই অবস্থা। তানিয়াপুর সঙ্গে আমি একমত, মানে খুব ভালো একটা কথা বলেছে যে ক্রাইসিস ফান্ডিং আমাদের দরকার ছিল, যেটা আমরা করিনি। তবে এটা একটা লার্নিং, এই পরিস্থিতিতে তো আমরা আসলে আগে কখনো পড়িনি।
তো আমরা এটা শিখলাম যে এরকম হবে। আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন লকডাউন তো সারা পৃথিবীর সমান ব্যাপার, একই একই ব্যাপার। তাহলে এই মুহূর্তেটাকে আসলে খুবই আতঙ্কিত না হয়ে কিভাবে এটা মোকাবেলা করা যায় সেই বিষয়টা নিয়েই আমাদের বেশি ধ্যান থাকা উচিত। আমি এখন যেটা করছি পার্সোনালি, আমি যেটা মনে করছি যে আমার কাজটাই হচ্ছে অনেক বেশি মানুষের সঙ্গে যাওয়া, মানে আমি যত বেশি মানুষের কাছে যেতে পারবো তত বেশি আমার আসলে ক্লায়েন্ট আসবে, যদি আমি বিজনেসের কথা চিন্তা করি। তো সেক্ষেত্রে অনলাইন একটা ভালো প্ল্যাটফর্ম, কারণ আগে হয়তো ব্যস্ততার জন্য আমি অনলাইনে অত বেশি সময় দিতে পারতাম না, যেহেতু আমি অফলাইনে অনেক বেশি রুগী দেখতাম। এখন যেহেতু আমার এই সময়টা আছে, এই সুযোগটাকে আমি কাজে লাগাচ্ছি। আমি লাইভ করার চেষ্টা করছি, গ্রুপে লিখবার চেষ্টা করছি, আমার পেজ এবং ওয়েবসাইট আছে সেগুলোকে অনেক বেশি ডেভেলপ করার চেষ্টা করছি। কারণ এইটাতে হবে কি, অনেক বেশি মানুষের সঙ্গে আমি যেতে পারবো, চুপচাপ বসে থাকার চেয়ে এই মানুষগুলোর কাছে যাওয়াটা দরকার। তাহলে হবে কি, পরবর্তীতে যখন করোনা পরবর্তী সময় আসবে তখন হয়তো এই ইনভেস্টমেন্টটাই কাজে লাগবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা ব্যাপার হলো, আমি বাইরের মানুষগুলোর সঙ্গে কথা বলছি, আমি দেখছি যে দেশের বাইরে যেটা করছি, ওরা অনলাইনে সার্ভিস দিচ্ছে, এক ধরনের টেলি সার্ভিস। আমি আমার ওরা এক ধরনের টেলি সার্ভিস দিচ্ছে, যেটা হয়তো পেমেন্ট করছে ইয়েতে গুগলের পেমেন্ট করছে, বা আরো কিছু সিস্টেম আছে। তো আমাদের এখানে এটা একটু মুশকিল, আমাদের এখানে যে কোনো কিছু শুরুতে আসা কিন্তু আসলে খুবই মানে সংকটকালীন সময় আছে। আমাদের এখানে টেলিমেডিসিনে গিয়েও বিকাশে টাকা পাঠানো হয়তো সেটা ওইভাবে শুরু হবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা দারুণ আইডিয়া। মানে এই কাজটাও আমরা করতে পারি, আমরা টেলিমেডিসিনে যেতে পারি, আমরা হয়তো স্কাইপে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিতে পারি তাদেরকে। কিছু না কিছু, কোনো না কোনো ভাবে এই সময়টাকে কাজে লাগানোটা খুব জরুরি, কারণ চুপ করে বসে থাকাটা আসলে কোনো সমাধান না। তো এটা আমি আমার তরফ থেকে বলছি। সেরকম ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে যেমন পারভিন আপা যেটা বললেন, সেটা আসলে আমি নিজেও ভাবি যে এখন তো পার্লারে যাচ্ছি না, তাহলে এই মানুষগুলো আসলে কিভাবে চলছে, কারণ ওদেরও কিন্তু এই একই অবস্থা। তো আসলে খুব সংকটকালীন সময়ে এটার সমাধানটা যে কিভাবে হবে সেটা বোঝা খুব কঠিন। আর আমি আপনার সঙ্গে আরেকটা বিষয় একমত, সেটা হচ্ছে আমাদের এখানে নারী উদ্যোক্তারা অনেক বেশি ফর্মালিটি মেনটেন করেন না, তাদের কাগজপত্র কম। ফলে সরকার বা যদি কোনো কেউ প্রণোদনাও দেয় আমাদেরকে, যদি কোনো বা লোনও দেয়, যেটা নিয়ে আমরা করোনা পরবর্তী সময় উঠে দাঁড়াবো, সেটাও কিন্তু বেশিরভাগ মানুষের কাছে গিয়ে পৌঁছাবে না। কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই সেটা নিতে পারবে না, তাদের লিগাল কাগজপত্র নেই। কারণ আমরা তো ব্যাংক ধরে কাজ করছি, আমি দেখেছি যে ব্যাংকের অনেক টাকা পড়ে আছে, কিন্তু সেটা নারী উদ্যোক্তাদের কাছে পৌঁছায় না শুধু কাগজপত্র না থাকার কারণে। আবার অনেক নারী উদ্যোক্তা আছে যিনি হয়তো প্রপারলি প্রেজেন্ট করতে পারছেন না বলে লোনটা পাচ্ছেন না। তো এই ধরনের কমিউনিকেশন গ্যাপ, তথ্যের যে সেই ব্যাপারটা কিন্তু আমাদের দেশে শুরু থেকেই আছে। তো এখন এটা আরো বেশি প্রকট হবে। এইটাই মানে আমাদের অনেকগুলো বিষয় আসলে এখানে মানে একটা পরিসরে আসলে আলোচনা করা সম্ভব না, যে ওইটা একেবারেই আলাদা, যে মানে এই সংকটটা পার হওয়ার পর আমরা হয়তো ভাবতে পারবো যে কিভাবে আমাদের মেয়ে মানে নারী উদ্যোক্তারা মানে ফর্মালি তাদের মানে ব্যবসাটা পরিচালনা করতে পারে, মানে সমস্ত কাগজপত্র নিয়ে একদম ফর্মাল ওয়েতে, যাতে সে কোথাও না কোথাও এনলিস্টেড থাকে, এবং যদি কখনো এরকম সংকট তৈরি হয় ভবিষ্যতে, এবং তাহলে তারা যেন সেই ধরনের মানে প্রণোদনা বা যে কোনো প্যাকেজের আওতায় পড়েন, বা যারা হেল্প করতে আসবে। কারণ এটা আসলেই একটা বড় মানে চ্যালেঞ্জ। কিন্তু যেমন আমি এইখানে দেখছি যে এই সমস্ত দেশে, তো ওই যে বললাম যে কেউ মানে লাইসেন্স না নিয়ে কোনো ব্যবসায়ী করতে পারবে না, সেটা যে কোনো ব্যবসায়ী হোক। কাজে সে প্রথম থেকে এনলিস্টেড, এবং সে প্রথম থেকে ট্যাক্স পেয়ার, সে সমস্ত কিছুই দিয়ে যাচ্ছে। যে কারণে এখানে গভর্নমেন্ট, আর এই সমস্ত দেশে হয় কি যে ওয়েলফেয়ার স্টেট, তো গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে নেয় যে কারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সেটা নিয়ে নেয়। কিন্তু সেটা আসলে আমাদের দেশের পক্ষে সম্ভব নয়, এত জনবহুল মানে দেশে তো এটা আরো অসম্ভব। আমি এইখানে বন্নিকে একটু ফ্লোরটা দিতে চাই, সেটা হচ্ছে বন্নির সাথে যে কথাগুলো হচ্ছিল এই বিষয়গুলো নিয়েই যদি একটু বলিস, যে মানে এই যে সাপ্লাই চেইনটার উপর যে একটা বিশাল প্রভাব পড়ছে, যে কারণ এইখানে যে চারটা মানুষ আমি এখন দেখছি, চারটা মানুষের সাথে অনেকগুলো মানুষ জড়িত, এবং মানে প্রত্যেক ব্যবসায়ীর সাথেই অনেক অনেক মানুষ জড়িত থাকে, সেই পুরো মানুষগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই যে মার্চ মাসে বেতন হয়তো দেওয়া হয়ে গেছে, কিন্তু এপ্রিল মে কোত্থেকে আসবে, নিজেরাই বা চলা হবে কোত্থেকে, মানে পুরো বিষয়টাই যে মানে একটা আমরা নিজেদের সামলাবো সংকটে, নিজেদেরকে সেফ রাখবো করোনা থেকে, নাকি ব্যবসাকে সেফ রাখবো, মানে আমি জানি না, এটা হয়তো বন্যি ভালো। আমাদের মেয়েরা মেয়েদের যে উদ্যোগগুলো সেগুলো সাধারণত হচ্ছে যে খুবই ছোট ছোট
ক্যাপিটাল দিয়ে ওরা শুরু করে, হ্যাঁ, খুবই ক্ষুদ্র পুঁজি দিয়ে তারা শুরু করে, হয়তো একটা একটা সেভিং থেকে, অথবা কোন একটা খাতে হয়তো তাদের কিছু টাকা বেঁচেছে বা তারা কিছু টাকা বাঁচাতে পেরেছে। তো এই ধরনের একটা মানে ক্যাশ দিয়ে কিন্তু তারা কাজটা শুরু করে। এখন করোনার এই সময় কিন্তু আম, ওই যে তানিয়া বলল যে মার্চ মাসের বেতন দেওয়ার পর হাতে আর কোনো টাকা নেই, কিন্তু 15 বছর ধরে ব্যবসা করছে। আসলে যেটা হয় যে আমরা তো একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে বিজনেস করি, আমাদের মাস শেষে আর হাতে কোনো কিছু থাকে না। হ্যাঁ, আমরা এখান এখান থেকে টাকা এনে ওখানে, ওখান থেকে এনে এখানে, এই যে জোড়াতালি দিয়ে যে একটা এন্টারপ্রাইজ দাঁড় করানোর চেষ্টা করি, এবং একটা কোনো ধরনের কোনো প্রণোদনা ছাড়া, এখানে আমাদেরকে কেউ কোনো মার্কেটিং এ সাপোর্ট দেয় না, আমাদের এখানে কোনো একটা কনজিউমারদেরকে অ্যাওয়্যার করার জন্য যে আমাদের কাছ থেকে কিনতে হবে বা দেশি প্রোডাক্ট কিনতে হবে, কোনো ধরনের কোনো কিছু না। এটা অনেকটা হচ্ছে যে আমরা ঠেলে ঠেলে পুশ করে করে আমরা আমাদের ব্যবসাগুলো করছি। এবং মেয়েদের যে পারিবারিক এবং সামাজিক চ্যালেঞ্জ, হ্যাঁ, এবং বিজনেস এক্সপানশনের ক্ষেত্রে যে যেটা হয় আর কি, যে একটা পুরুষতান্ত্রিক সোসাইটিতে মেয়েরা যে যে পরিমাণ স্ট্রাগল করে বিজনেস করতে হয়, সেখানে একটা বড় লার্জ স্কেলে যাওয়ার জন্য স্কেল আপ করার যে একটা ব্যাপার, এই স্কেল আপটা আমাদের জন্য আহ, অনেক অনেক মানে বাধার একটা ব্যাপার। তো আমাদের এখানে যে মেয়েরা যে ক্ষুদ্র পুঁজি নিয়ে যারা কাজ করছে, এদের কিন্তু হয় যেমন আমরা এমন একটা সময় কোভিড এর প্যান্ডামিকটা শুরু হলো, যখন হচ্ছে সামনে দুটা খুবই বড় সিজন, হ্যাঁ, আহ, বৈশাখী বৈশাখের মার্কেট এবং হচ্ছে রোজার ঈদের মার্কেট। তো এটা এটা হচ্ছে যে উদ্যোক্তাদের সবচেয়ে বড় সিজন। আমি রুমকি কথাটা বাদ দিলাম, বিকজ ওটা হচ্ছে যে সার্ভিস ওরিয়েন্টেড, ওটা হচ্ছে যে সারা বছরের একটা ব্যাপার থাকে। ও হয়তো এই 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 সময়কার ফেস্টিভ্যালের কোনো ধাক্কা হয়তো পাচ্ছে না, ডেফিনেটলি ওর জন্য ধাক্কা আছে, বাট আমরা যারা নারী উদ্যোক্তারা বেশিরভাগ হচ্ছে ফ্যাশন, তারা ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে বেশি যুক্ত, ফ্যাশন এবং হ্যান্ডিক্রাফটস। হ্যাঁ, তো এদের সবচেয়ে বড় বাজারই হচ্ছে বৈশাখ এবং ঈদ, রোজার ঈদ। কোরবানি ঈদের চেয়েও রোজার ঈদে কিন্তু তাদের বেশি সেল, সারা বছরের সেল কিন্তু এই সময়টাতে হয়, দেখা যায় 80-90% সেল কিন্তু এই সময় হয়। ফলে হচ্ছে যে এই সিজনটাকে মাথায় রেখে তারা কিন্তু তাদের যে ইনভেস্টমেন্ট, তারা কাঁচামাল কিনেছে প্রচুর, কাঁচামাল কিনে তারা কাজ করছিল এবং হাফ ডান কাজ, কোনো কমপ্লিট প্রোডাক্ট তৈরি করতে পারে নাই, এমন সময় তাদের সাপ্লাই চেইনটা টোটালি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন একে তো হচ্ছে তাদের এখন কোনো ব্যবসা নাই, দ্বিতীয়ত হচ্ছে যে টাকা পয়সা টাকাগুলো সব আটকে আছে তাদের কাঁচামাল স্টক করার ক্ষেত্রে। তো এটার যে একটা ভয়াবহ একটা চাপ, এবং সারা বছর কি যাবে, এবং এই প্যান্ডেমিক কবে শেষ হবে, লকডাউন শেষ হওয়ার পরে নতুন চ্যালেঞ্জ শুরু হবে। আমরা যারা ফ্যাশন প্রোডাক্টস আমরা বানাই, হ্যাঁ, আমাদের আমাদের প্রোডাক্টস জন্য কিন্তু মানুষ মরে যাবে না, মানুষের বেসিকের মধ্যে কিন্তু এটা নাই। সো প্রথমত তারা বেসিক জিনিসগুলোকে তারা কিনতে চেষ্টা করবে, হ্যাঁ, তারা যদি একটা সংকটকালীন পরিস্থিতি যখন পার হবে। তো আমাদের জন্য কিন্তু ভয়াবহ চ্যালেঞ্জ, এবং এটা কিন্তু খুবই খুবই প্রলং একটা চ্যালেঞ্জ হবে আমাদের এটা মানে কতদিন যে চলবে, এটা আমরা আমরা কেউই মানে জানি না পরিস্থিতিটা কি হবে। তো এখানে আমাদের মেয়েদের এটা কিন্তু একটা বিশাল একটা ইম্প্যাক্ট। আমাদের মেয়েরা যারা বিজনেস করে, তারা, আমি পার্সোনালি অনেককেই চিনি, মানে আমি বলতে পারবো যে আমি আমার পার্সোনাল পরিমণ্ডলে আমি যতগুলো মেয়েকে চিনি, তাদের বেশিরভাগ মেয়ে হচ্ছে দেখা গেছে তাদের ইনকাম দিয়ে তারা কিন্তু একটা বিশাল একটা পরিবার চালায়। তারা তাদের অনেকেই আছে সিঙ্গেল প্যারেন্ট, অনেকেই আছে তাদের এই ইনকামটা না হলে তাদের পরিবারের মানে টোটাল সমস্ত কিছু বন্ধ, তাদের বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে, তাদের যে টোটাল মানে এম্পাওয়ারমেন্টের যে একটা ব্যাপার, তাদের নিজেদের এই ব্যবসা করেই তারা কিন্তু ইকোনমিক্যালি সলভেন্ট হয়ে কিন্তু তারা একটা বিশাল সাপোর্ট দিচ্ছে তাদের পরিবারকে এবং পরোক্ষভাবে আমাদের টোটাল সোসাইটিকে। তো এটার একটা বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে। এবং এই মেয়েগুলো হচ্ছে তাদের কোনো সেভিং নাই, তাদের কোনো সাপোর্ট নাই। এবং আমি পার্সোনালি দু একজনের সাথে আমি কথা বলে দেখেছি যে মানে তোমাকে আমি কি বলবো, যে তাদের বাজার করার টাকা নাই ঘরে, এখনই তাদের এই অবস্থা। এবং এরা হচ্ছে একটা আত্মসম্মান নিয়ে তারা একটা মানে সার্টেন একটা পর্যায়ে তারা পার হয়ে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, এবং তাদের একটা সত্যি একটা ডিগনিটিফুল একটা কি বলবো, একটা ডিগনিটিফুল একটা লাইফ তারা তৈরি করেছে। এবং তারা কারো কাছে চাইলে হাত পাততে পারবে না, তারা বলতে পারবে না। তারা কিন্তু তোমার এই ইসের যে টিসিবি, এই যে রেশন টেশন, যে স্বল্প মূল্যে যে
হ্যাঁ, গ্রোসারি, তারা যে এই চাল ডাল এগুলো কিনতে তারা লাইনে দাঁড়াতেও পারবে না। তারা সমাজে অন্যভাবে তারা পরিচিত, তাদের একটা আত্মসম্মান তৈরি হয়েছে। এই যে একটা হিউজ একটা ক্রাইসিস, একটা সময় পরে হয়তো তাদের ডেফিনেটলি হাত পাততে হবে, মানুষ পেটের ক্ষুধার জন্য সবকিছু করে, কিন্তু আমি বলবো যে এটার যে একটা ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে, তাদের যে একটা এত বড় একটা কন্ট্রিবিউশন। আর এমনিতে তো আমাদের মেয়েরা যে মেয়েদের ইনকাম কিন্তু ফ্যামিলিতে অনেক বেশি কোয়ালিটিফুল ভাবে কিন্তু ইউটিলাইজেশন হয়। হ্যাঁ, মেয়েরা তাদের ইনকামের টাকাটা হচ্ছে যে পরিবারের সবচেয়ে কনস্ট্রাকটিভ কাজে তারা ব্যবহার করে। হ্যাঁ, বাচ্চাদের পড়াশোনা, টিউশন ফি, এবং হচ্ছে যে বাসা ভাড়া, তারপর হচ্ছে তাদের ভালো নিউট্রিশন, হ্যাঁ, সন্তানদের জন্য। হ্যাঁ, সো এই জিনিসগুলো, ওদের ইউটিলাইজেশনটা কিন্তু অন্যরকম। তো এখন এই যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, হ্যাঁ, যেমন যে তানিয়া একটা কতগুলো আসপেক্ট আমাদেরকে, পার্সপেক্টিভ আমাদেরকে দিল, যে আমাদের এনআরবিরা, আমাদের অনেক অনেক প্রবাসী বাংলাদেশি, তারা বাংলাদেশে চলে আসবে, কারণ এই চলেও এসছে অলরেডি, 10 লাখের মতো তো চলেই এসছে। এবং এই ক্রাইসিসটা যেহেতু একটা গ্লোবাল ক্রাইসিস, কোনো দেশে কিন্তু তাদের ইলিগাল হোক, এমনকি হয়তো লিগাল ইমিগ্রেন্টসদেরকেও তারা চেষ্টা করবে নানান ধরনের পলিসিগত চ্যালেঞ্জ তৈরি করে তাদেরকে যেন তাদের নিজেদের দেশে চলে যায়, এই ধরনের কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে, তৈরি হবে। তো এইটার একটা হিউজ একটা চ্যালেঞ্জ। এবং আমার কাছে যেটা মনে হয় যে সরকারকে শুধুমাত্র যে প্রণোদনা প্যাকেজের যে কথাটা বলা হয়েছে, হ্যাঁ, বিভিন্ন সেক্টরে যে থোক বরাদ্দের কথা বলা হচ্ছে, যে এত হাজার কোটি টাকা এই সেক্টরে ঘোষণা, অত হাজার কোটি টাকা ওই সেক্টরে ঘোষণা, আসলে কিন্তু এটা কিন্তু আমি অবশ্য সাধুবাদ জানাই যদি সত্যি তাদের কোনো কনক্রিট কোনো প্ল্যান থাকে, যে এই টাকাটা কি সরকার কি বাংলাদেশ ব্যাংক কি কোনো মানে প্রাইভেট ব্যাংকগুলোকে বা যারা তফসিলি ব্যাংকগুলো আছে তাদেরকে দিয়ে বলছে যে তোমরা অন্টারপ্রেনারদেরকে বা কৃষি খাতে বা গার্মেন্টস খাতে বা লেদার সেক্টরে তোমরা তাদেরকে টাকা দাও, নাকি আমরা যতটুকু জানতে পেরেছি যে এই প্রণোদনাগুলোর মধ্যে অনেক কিন্তু ফাঁক আছে, মানে এটা কিন্তু আসলে আসলে কিন্তু এটা একটা জাস্ট নাম্বার, এই যে নাম্বারের যে একটা ঘোষণা, মানে এটা খুবই হাস্যকর। আমরা গতকালকে আমাদের একটা নিজস্ব একটা লেদার সেক্টরে আমাদের এন্টারপ্রেনারদের একটা গ্রুপ আছে, সেখানে আমাদের একটা মিটিং এ আমাদের মানে একজন টেকনিক্যাল এক্সপার্ট, উনি আমাদেরকে এটা সম্পর্কে বলছিলেন। তো মানে আমরা যেটা দেখলাম, আমি নিজেও কিন্তু এক্সপোর্টার হিসাবে আমি যে 5,000 কোটি টাকার যে একটা প্যাকেজ ঘোষণা করেছে, আমি সেটা অ্যাভেল করার চেষ্টা করলাম। আমি গিয়ে দেখলাম যে এত 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 প্রবলেম তারা তৈরি করে রেখেছে যে এই কন্ডিশন গুলো আমাদের পক্ষে ফিল আপ করা সম্ভব না। ফলে হচ্ছে যে আমি এটা ইয়ে করলাম, মানে আমি এটা গিভ আপ করলাম, যে এটা কিভাবে সম্ভব, মানে এত কিছু। আর বাইরে তো এত মুভ করা, মানে একটা ব্যাংকে গিয়ে যে পড়ে থাকবো, এত মুভ করাও তো সহজ না, অলরেডি লকডাউন চলছে। হ্যাঁ, তো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে যে আমার মনে হয় সরকারের উচিত হবে এটাকে ভালোভাবে অ্যাড্রেস করা, নিড গুলাকে অ্যাসেসমেন্ট করে এবং বরাদ্দ গুলাকে আসলে একটু প্র্যাকটিক্যাল করা, অ্যাক্সেসিবল করা। মানে খামাখা আমি একটা জাস্ট ঘোষণা দিলাম বিশাল একটা ফিগার বলে যে হ্যাঁ আমি এত হাজার কোটি টাকা দিচ্ছি, আসলে আমরা যদি এটা অ্যাক্সেস করতে না পারি, আমাদের যদি কাজেই না লাগে, এগুলো জাস্ট শুধু মুখে মুখে আর কি। মানে এই যে হাজার কোটি টাকা, এগুলো আসলে মানে শেষ পর্যন্ত যে কোথায় যাবে, কার হাতে যাবে, মানে গুটি কয়েকের হাতেই চলে যায় কিনা, আমার তো আশঙ্কাটা সেইখানেই যে আসলে মানুষগুলো, কারণ হাজার কোটি টাকা কিন্তু অনেক কোটি টাকা, হ্যাঁ অনেক টাকা, মানে আমরা যদি ওইভাবে হিসাব করি, এবং সেটা যদি আসলে ওই যে সুষম বন্টন নীতি যদি কোথাও মানা হয়, তাহলে তো আসলে সবারই কিছু না কিছু পাওয়ার কথা। এখন এই যে আমি ঠিক জানিও না যে টাকাটা আদৌ কোনো টাকা আদৌ আছে কিনা, নাকি যেটা জাস্ট একটা কাগজের নাম্বার, এটাও কিন্তু একটা ব্যাপার। মানে হচ্ছে ধরো তোমাকে আমি বললাম, সুপ্রীতি ধরকে আমি বললাম যে সে তার গ্রুপকে, তার একটা গ্রুপ আছে, তার গ্রুপকে সে 500 টাকা দিয়ে দিক, কিন্তু আমি তোমাকে 500 টাকা না দিয়ে বললাম তুমি 500 টাকা দিয়ে দাও, তোমার কাছে টাকা নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। প্রাইভেট ব্যাংকে সরকার, বাংলাদেশ ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলোকে বলছে তোমরা উদ্যোক্তাদেরকে তোমরা এই টাকাটা দিয়ে দাও। প্রাইভেট ব্যাংক হচ্ছে যে সে তো তার ফিজিবিলিটি স্টাডি করবে, তার কাছে যদি টাকা না থাকে এটা তাকে রিকভার করতে হবে। এটা বাংলাদেশ ব্যাংকের কোনো রিফাইন্যান্সিং কোনো স্কিম না, এটা হচ্ছে প্রাইভেট ব্যাংক গুলোকে বলছে যে তুমি উদ্যোক্তাদেরকে লোন দাও এবং
তোমার 9%, 10% যদি ইয়ে হয়, ইন্টারেস্ট হয়, গভর্নমেন্ট 5% ভর্তুকি দিবে, ভর্তুকি আর দেবে। 4% উদ্যোক্তারা দেবে। কিন্তু আসলে উদ্যোক্তাদেরকে দেওয়ার মতো গভর্নমেন্টের ব্যাংকের কাছে কোনো টাকা নেই। ব্যাংকগুলোর কাছে টাকা আছে কিনা, কারণ এর আগেই তো আমরা হ্যাঁ খবর পেয়েছি যে আমাদের 1,000 কোটি টাকা লোপাটের বিষয়টাও আছে। কাজে ব্যাংকগুলো হ্যাঁ, এখন কোন অবস্থায় আছে আমরা জানি না। সেটাই কাজে সেটাই। মানে এই জায়গাগুলো, এখানে অনেকগুলো বিষয় আরো এসছে, যেমন এই যে প্রবাসীরা দেশে চলে এসছে, আমরা দেখেছি করোনার শুরুর পরপরই প্রচুর প্রবাসী দেশে এসেছে, প্রায় 10 লাখের মতো। তো আরো প্রবাসীরা হয়তো সামনে আসবে। তারা এই যে একটা আরেকটা চাপ পড়বে, এবং এই মানুষগুলো রেমিটেন্স পাঠাতো, এই প্রবাসীরা বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠাতো। এই রেমিটেন্সটা দিয়েই কিন্তু ব্যাংকগুলো চলতো, তারা অন্যদেরকে লোন দিচ্ছে, মানে এই যে একটা মানে কাজগুলো হয়ে আসছিল, এটা কিন্তু পুরো একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এবং সেই সাথে এই যে বন্নি যেটা বললো যে মেয়েদের এম্পাওয়ারমেন্টের বিষয়টা, যে এত বছর ধরে আমরা আমরা যখন ছোট ছিলাম মেয়েরা এত বুটিক এগুলো ছিল না আমাদের সময়, কিন্তু একটা পর্যায়ে 90-এর দশকের দিকে যে মেয়েরা আসতে শুরু করলো এইসব কাজে, এবং এখন তারা একটা ভালো একটা পর্যায়ে চলে গিয়েছে। সবাই যে যেখানে কাজ করছে, যে যেটাতেই কাজ করছে, তারা কিন্তু একটা ভালো পর্যায়ে চলে গেছে এবং সমাজে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। তাদের বাচ্চারা ভালো স্কুলে পড়ছে, ভালো জায়গায়, তারা ফ্যামিলি একটা মানে ভালোভাবে চলছে। সেইখানে এই মেয়েগুলো এখন যদি মানে কর্মহীন হয়ে পড়ে, এবং এটা যে পরিবারের উপর ইম্প্যাক্ট হবে, তখন আবার এটা আমাদের একদম মানে ব্যক্তিগত নারী ইস্যুতে যে দাঁড়াবে, যে তখন এই যে নারী নির্যাতনের বিষয়টাও কিন্তু তখন আসবে, কারণ সংসারে ইমব্যালেন্স তৈরি হলে ওইটা প্রধান শিকার হবে নারী। মানে আমরা সব দিক না, থেকে ডেফিনেটলি মেয়েদের যে ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা, তো তাকে অনেক কিছু থেকে বাঁচাচ্ছে, তাই না? এম্পাওয়ারমেন্ট খুব, তার জন্য খুবই জরুরি জিনিস। মানে আমি ইকোনমিক্যালি সলভেন্ট এবং এম্পাওয়ার্ড মানে হচ্ছে আমি কোনো নির্যাতনকে মেনে নেওয়ার মতো আমি রাজি না। কিন্তু এখন এই এম্পাওয়ারমেন্টের জায়গাটা কিন্তু নড়বড় হয়ে যাচ্ছে। এটা একটা বিশাল একটা ডিজাস্টার আমাদের তৈরি করবে আর কি। আরেকটা ব্যাপার একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে এটা কিন্তু একটা মানসিক ধাক্কাও। যেমন আমি যখন মনে করছিলাম যে আমি সেই 18 বছর বয়স থেকে টিউশনি করে টাকা ইনকাম করছি, তার মানে আমি তখন থেকে টাকা গুনতে শিখেছি আমার হাতে। এখন যদি আমি চিন্তা করি যে আমি একদম গৃহিণী হিসাবে বসে থাকবো, আমি আর কিছুই করব না, এটা মেনে নেওয়াটা মানে ভয়ঙ্কর এক ধরনের মানসিক যন্ত্রণা তৈরি করে, এবং সেই যন্ত্রণাটাও কিন্তু একটা প্রভাব ফেলবে পুরো পরিবারের উপরে। মানে এটা কিন্তু অনেক ছোট ব্যাপার, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং মানসিক এই যে রোগের সংখ্যা বা রোগীর সংখ্যা যে হারে বাড়তে শুরু করবে, সেইটাও কিন্তু চাপ সামলানো খুব কঠিন। আরেকটা হলো যাদের পেটে আসলে এখন ক্ষুধা, তারা কিন্তু অলরেডি এখন ত্রাণ চুরি করছে কিংবা কেড়ে নিচ্ছে। তাহলে এই পরিস্থিতিটা আগামী 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে কোথায় গিয়ে দাঁড়াবে? এবং খুন, ডাকাতি, চুরি, রাহাজানি এগুলো কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ মানুষকে খেতে হবে, মানুষকে বাঁচতে হবে। তো সেই জন্য কিন্তু এই এই চাপগুলো গভর্নমেন্ট কিভাবে মানে মোকাবিলা করবে, সেটা নিয়ে আসলে খুব জরুরি চিন্তা ভাবনা করা উচিত। এবং এইটা নিয়ে আসলে মানে কর্তৃপক্ষের মাথায় এই বিষয়গুলো থাকা খুব জরুরি। আর প্রণোদনার ব্যাপারটা তো আসলেই একটা হাস্যকর বিষয়, কারণ বনি আপু যেটা বললো যে এটা একটা সংখ্যা ছাড়া কিছুই না। কারণ হচ্ছে এইটা আমরা আমাদের কাছে পাবো না। আমাদের অনেক কাগজপত্রের ব্যাপার আছে, যেটা আমি একটু আগে বললাম যে ক্ষুদ্র উদ্যোক্তাদের তো প্রশ্নই আসে না। যারা আমাদের মতো ফর্মালি উদ্যোগ নিচ্ছেন, তারাও বন্যা আপু যেটা বললেন যে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে এত কাগজ পূরণ করা সম্ভব না। তো এগুলো আসলে পুরো বিষয়টাই খুব জটিল, এবং কিভাবে যে সামনের দিনগুলো যাবে এটা নিয়ে মনে হয় যে কর্তৃপক্ষের আরো বেশি সদিচ্ছা থাকা জরুরি। মানে ইচ্ছাটাই হলো আসল, সেই জায়গাটাতেই ঘাটতি দেখছি, বাকি তো অন্য জিনিস আছে। আচ্ছা, এইখানে আমি একটা প্রশ্ন করতে চাই, মানে যে কেউ উত্তর দিতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যেমন বিজিএম এর একটা ইয়ে আছে যে, আর এমনিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো সংগঠন নেই? থাকার তো কথা, যে তারা তাদের স্বার্থগুলো দেখবে বা এরকম কোনো কিছু। অনেক সংগঠন আছে, অনেক সংগঠন আছে, বিভিন্ন সেক্টর ওয়াইজ। কিন্তু বিভিন্ন ধরনের সংগঠন আছে। যেমন লেদারের লেদারের সংগঠন আছে, অনেক বড় সংগঠন আছে দুটা।
আর ছোটখাটো কিছু অ্যাসোসিয়েশন এটা সেটা আছে। তারপর যেমন ফুটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য একটা আছে, একটা না বেশ কয়েকটা, আবার হ্যান্ডিক্রাফটস এর জন্য আছে। ডেফিনেটলি সংগঠন আছে, কিন্তু বিজিএমই এর ব্যাপারটা হয় কি যে এটা একটা ধরে নেওয়া হয় যে এটা একটা অনেক বড় ইন্ডাস্ট্রি, এবং অনেক বেশি মানে রেমিটেন্সের সিংহভাগ হচ্ছে যে গার্মেন্টস এক্সপোর্ট থেকে আসে। ফলে হচ্ছে যে এটা একটা পারসেপশন আর কি, যে বিজিএমই কে বাঁচাতে হবে। আর তাছাড়া ডেফিনেটলি রুবানা হক বিজিএমই প্রেসিডেন্ট, ওনার বার্গেনিং ক্যাপাসিটিটা তো ডেফিনেটলি প্রশংসা করতে হয়। উনি উনি ওনার মতো করে বলছেন, হ্যাঁ। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির যেটা, যে আমাদের যেমন আমি একটা অ্যাসোসিয়েশনের মেম্বার, আমি যেহেতু এক্সপোর্ট করতে হয়, তো সেটার জন্য এটা ম্যান্ডেটরি, হ্যাঁ, কয়েকটা এনলিস্টেড অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ নিতে হবে। তো সেই অ্যাসোসিয়েশন হচ্ছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে কোনো আমি ছাড়া আর 2-3 জন মেয়ে মেম্বার আছে যারা আসলে অ্যাক্টিভ না। ওরা হয়তো তাদের হাজবেন্ডের বিজনেস, কিন্তু নাম করা আছে তাদের নাম দেওয়া। তো যাই হোক, ফাংশনাল মেম্বার একমাত্র আমিও অ্যাসোসিয়েশনে একমাত্র ফাংশনাল মেম্বার। তো আমার মনে হয় না যে কোনোদিন আমার চিন্তা ভাবনার কোনো রিফ্লেকশন তাদের কথাবার্তাতে থাকবে। কোনোদিন তারা আমাকে রিপ্রেজেন্ট করবে বা ক্ষুদ্র উদ্যোক্তাদের রিপ্রেজেন্ট করবে বাংলাদেশে। আমি আসলে একটু এটা নিয়ে খুব বেশি ডিটেইল বলতে চাই না, জাস্ট আমি একটু সংক্ষেপে বলতে চাই যে আমাদের যে বিজনেস অ্যাসোসিয়েশন গুলো, সেখানে যে কথাবার্তাগুলো লিডাররা, আমাদের যে মেইন স্ট্রিম রাজনীতিতে যে জিনিসটা যে প্র্যাকটিসটা চলে আর কি, যে আসলে কোনো না কোনো একটা কোয়ার্টারকে খুশি করা বা কোনো অল্প কিছু ব্যক্তি বিশেষের স্বার্থকে সার্ভ করা, ব্যাপারটা আসলে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন গুলো এরকম। এরা জনস্বার্থে খুব বেশি বার্গেন করে না। এদের নেতারা হচ্ছে আর এটা হচ্ছে খুবই পুরুষতান্ত্রিক। ইন্টারেস্টিং যে ব্যাপার হচ্ছে যে আমরা যদি এটা একটা উইমেন পার্সপেক্টিভ থেকে কথা বলি, বিজনেস অ্যাসোসিয়েশন গুলোতে মেয়েদের যে রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, সেটা হচ্ছে খুবই 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 একটা পুরুষতান্ত্রিক প্রেক্ষাপটে মেয়েদের প্রেজেন্সটা থাকে আর কি। আমি আমার অ্যাসোসিয়েশনে আমি হচ্ছে যখন কোনো জেনারেল মিটিং এ যাই, ওরা কোনোদিন কেউ আমার দিকে তাকায়ও না। যদিও তাকায়, আর চোখে কোনাকুনি করে তাকাবে, যে অ্যাজ ইফ একটা এলিয়েন আসলো, যে ও বসে আছে কেন, তার প্রবলেম কি, এরকম একটা দৃষ্টি দিয়ে তাকায় আর কি। তো যাই হোক, আমি টোটাল ব্যাপারটা যেটা বলতে চাই যে এই অ্যাসোসিয়েশন গুলো আমাদের নারী উদ্যোক্তাদের জন্য কোনো দিনই কোনো কিছু বলবে না, এবং এটার জন্য আসলে কি বলবো, আমার মনে হয় যে বরং যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাতে যে কথাবার্তাগুলো বলা হয়, বা সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, যে সোশ্যালি যে বিভিন্ন ধরনের যে ওয়েলফেয়ার অর্গানাইজেশন গুলো বা এনজিও গুলো অথবা সিভিল সোসাইটি যেভাবে মেয়েদের রাইটস নিয়ে কথা বলে, সেখানে যদি নারী উদ্যোক্তাদের নিয়ে কথা বলে, সেটা হয়তো কোনো না কোনো একটা রেজাল্ট হয়তো পাওয়া যেতে পারে। বাট বিজনেস অ্যাসোসিয়েশন গুলোতে যে নারীদের ইনক্লুশন নিয়ে যে তারা কথা বলবে, উইমেন রাইটস নিয়ে কথা বলবে, এটা হলো এটা অনেক দিন সময় লাগবে, অনেক সময় লাগবে। এইটা তো আসলে আমরা অনেক বছর ধরে দেখেছি, যখন সাংবাদিকতাতে একদম অ্যাক্টিভ ছিলাম, তখনও দেখেছি যে আলোচনা তখনও হতো। এবং এখন আমার যেটা মনে হয় যে এখন আলোচনা আরো কমে গেছে আসলে। হ্যাঁ, এখন তো আমার মনে হয় যে চিন্তা ভাবনা আমাদের সোসাইটিতে, আমি যদি আজ থেকে 20 বছর আগে যখন আমরা মাত্র একটু একটু করে কাজ করি, ফ্রিল্যান্স, হ্যাঁ, বা ক্যারিয়ার মাত্র শুরু করি, তখনও আমার মনে হয় যে এখনকার যে আরো বেটার পরিস্থিতি ছিল চিন্তা ভাবনা বা অ্যাটলিস্ট এক্সপ্রেশনের ফ্রিডম অফ এক্সপ্রেশন বা যে কোনো ইস্যুতে, আমার মনে হয় যে হ্যাঁ, পরিস্থিতি খারাপ ছিল বাট আমরা কথা বলতে পেরেছি। এখন আমার মনে হয় যে এত বন্ধাত্ব, এত চিন্তা ভাবনা, জ্ঞান বিজ্ঞান সমস্ত জায়গায় আমার কাছে মনে হয় যে এটা এবং তখন যেটা বাজে হয়েছে, সময়। হ্যাঁ, তখন যেটা হয়েছে যে বিভিন্ন অ্যাসাইনমেন্টে গেছি অনেকের সাথে, মনে হয়েছে যে আচ্ছা আমরা তো এই বিষয় নিয়ে কাজ করতে পারি, এই বিষয় নিয়ে লিখতে পারি। হ্যাঁ, উইমেন এই যে চেম্বার অফ কমার্স, যেটা ওদের ইনকিউবেটর প্রোগ্রাম ছিল, আর অনেক কি যেন ছিল। আমার তো মনে হয় না যে এখন আর আছে, আমি এখন অবশ্য খোঁজ রাখি না। কিন্তু ওই সময় একটা কেন যেন খুবই পজিটিভ হয়েছিল যে মেয়েরা যেহেতু এগিয়ে আসছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো উইন্ডো তৈরি হয়েছিল কাজ করার জন্য। এখন কোথায় যেন একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে, যে এই জায়গাটায় কেউ এগিয়ে আসছে না, নাকি সবাই হতাশ,
নাকি তাদেরকে মানে দমিয়ে রাখা হচ্ছে, আমি আসলে ঠিক বুঝে উঠতে পারি না। এগুলো বন্যিও জানে, ওই সময় আমরা এগুলো সবই ফেস করেছি। আহ তানিয়া বলবে কিছু এই ব্যাপারে? নিজে যে অ্যাসোসিয়েশনটার কথা বলেছিল, আমি ওই অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলাম এক সময়। আচ্ছা, আমি এই জন্য রিলেট করতে পারছি আসলে ওর কি কি প্রবলেম হচ্ছে। এই প্রবলেম গুলো আসলে মানে আমাদের জন্য খুব ভালো হতো যে আমাদের এসএমই দের জন্য যদি খুব স্ট্রং কোনো প্ল্যাটফর্ম থাকতো। যেমন এসএমই ফাউন্ডেশন আমাদের জন্য কিছু করার চেষ্টা করছে, নাসিব একটা বড় গ্রুপ আছে বাংলাদেশে, যা ওনারাও চেষ্টা করছেন। বাংলাদেশে যে হ্যান্ডিক্রাফট যারা এক্সপোর্ট করে বাংলা ক্রাফট, ওনারাও চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে সরকারি যে পরিকল্পনাগুলো আছে, পরিকল্পনার মধ্যে সমন্বয়হীনতা আছে, এবং যারা পরিকল্পনাটা করছে তারা এই সম্পর্কে জানেন না আসলে আমাদের কি দরকার, আমাদের কোন জায়গাটা গেলে আমরা আসলে খুব সহজে লোনটা পাবো। কারণ আমাদের প্রয়োজনের কথা ভেবে কিন্তু লোনটা দেওয়া হচ্ছে, যে প্রণোদনার কথা বলা হচ্ছে। এখন সেটা যদি আসলে আমরা উদ্যোক্তারা না পাই এবং মানে কাগজপত্র গুলা করাই হচ্ছে এমন ভাবে যে 5% পাবে, বাকি 95% পাবে না। কিন্তু করা উচিত ছিল এমন যে 80% পাবে, 20% কোনো কাজে যাতে না পায়, হয়তোবা পাবে না। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যে এই এসএমই এন্টারপ্রেনারদের মানে কিভাবে কাজ করলে সুবিধা হয়, সরকারি জায়গাগুলোতে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকলে খুব ভালো হয়। এবং সেখানে অবশ্যই যদি তরুণ প্রজন্মের কেউ থাকে, অবশ্যই যদি কোনো নারী উদ্যোক্তা থাকে, আমি শুধু নারী উদ্যোক্তা বলবো না, সব ধরনের উদ্যোক্তাই থাকতে পারে, কিন্তু যে আসলে এই জিনিসটা সম্পর্কে জানে এবং যে এটা নিয়ে কথা বলতে পারে। যেমন আমি অনেক জায়গায় অনেক প্রোগ্রামে যাই, অনেক জায়গায় কথা বলেছি। যেমন একটা বড় প্রোগ্রামে গিয়েছিলাম এক সময়, তো ওখানে দেখলাম যে একজন ভদ্র মহিলা অনেক সুন্দর মানে ব্যাংক নিয়ে কথা বললো, ব্যাংকিং করতে হয় কিভাবে নারী উদ্যোক্তাদের নিয়ে, এবং সে ওই প্রজেক্টটার হেড ছিল, উনিও একজন উদ্যোক্তা। তো আমি যখন ওনার সাথে কথা বললাম যে আপনার কিছু ব্যাপার নিয়ে কথা নিয়ে আমার মনে হয় দ্বিমত আছে, যে এটা এভাবে না করলে অন্যরকম হতে পারে, তো উনি বললো যে আপা আমার কখনো লোনই লাগে না, আমি জানি না আসলে লোনে কি প্রবলেম, বাট উনি ওই প্রোগ্রামটার হেড করছে। তারপর যেমন দেশীয় প্রোডাক্টের কিছু প্রজেক্ট আছে বাংলাদেশে, যেসব এন্টারপ্রেনারদের উপরে তার দায়িত্ব দেওয়া হয়, সেই মানুষগুলো আমি চিনি ব্যক্তিগতভাবে, যিনি পাকিস্তানের ব্র্যান্ডিং এর প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করে। গুলশান বনানীতে শোরুম আছে, সবাই জানে, ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে প্রোডাক্ট এনে বিক্রি করছে, কিন্তু উনি যখন দেশীয় পণ্যের প্ল্যাটফর্মের একটা প্রজেক্ট হেড, তো উনি দেশীয় প্রোডাক্টের এইটার ব্যাপারে উনি কতটুকু জানবে, কিন্তু কোনো কারণে কোনো তার নিজস্ব হয়তোবা পাওয়ারে, সুপ্রিম কোনো পাওয়ার এসে এই জিনিসটা হচ্ছে। তা আমি বলবো যে আমাদের জন্য এখন খুব বেশি দরকার এই যে লোকাল মার্কেট, এটাকে ধরে রাখা, এটাকে কোনোভাবেই মানে যাতে অন্যভাবে মিসইউজ না হয়। আমি কয়েকদিন ধরে একটা কিছু লাইভ দেখি, আমি পরশুদিনও একটা লাইভ দেখছিলাম, এটা এর আগেরও একটা লাইভ আমি বলছিলাম যে পাকিস্তানে মানে উর্দু ভাষা ইউজ করে একটা মেয়ে পাকিস্তানি ড্রেস বিক্রি করছে, বাঙালি মেয়ে, সে উর্দু বলছে, উর্দু বলে বলে যে এটা যে আসলে পাকিস্তানি এটা প্রমাণ করছে, এবং এটা জানার পরে দেখলাম অনেকেই অর্ডার দিচ্ছে। তো ইন্ডিয়ান প্রোডাক্ট এভাবে বিক্রি হচ্ছে, চায়নার ব্যাগও এভাবে বিক্রি হচ্ছে, যেখানে আমাদের দেশে দেশীয় উদ্যোক্তাদের অলরেডি আমরা প্রায় শেষ। হ্যাঁ, সেখানে এই যে বিদেশি প্রোডাক্ট গুলা, এইটা যাতে আমি যেহেতু সুপ্রীতি আপার এই মানে এই লাইভের মাধ্যমে আমি আসলে বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে আমরা আসলে অনেক কষ্টে টিকে আছি। এখন আমরা যদি আর কয়েক মাস সার্ভাইভ না করতে পারি, আমরা যদি আমাদের শ্রমিকদের বেতন না দিই, শ্রমিকরাই কিন্তু পরবর্তীতে হয়তোবা কোনো অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যাবে, যেটার প্রভাব কিন্তু তার উপরও পড়তে পারে। সুতরাং দেশীয় মার্কেটটাকে অন্তত যাতে বাংলাদেশে যদি ঈদে বা যে কোনো এখানে একটা জামাও যদি কেউ কেনে, একটা ব্যাগও যদি কেউ কেনে, একটা জোড়া জুতাও যদি কেউ কিনে, সেটা যেন বাংলাদেশি হয়, তাহলে অন্তত উদ্যোক্তারা কিছুটা আমার মনে হয় স্বস্তি পাবে। এটা খুবই ভালো একটা মানে পয়েন্ট বলেছেন তানিয়া, যে কারণ এইটা ছাড়া মনে হয় যে হেল্প করার আর কোনো উপায় নেই। মানে আমাদেরকে তো সহায়তা করতে হবে, যারা মানে অন্তত করোনার সময়টা পার করে বেঁচে থাকবো। প্রথম কথা হচ্ছে বেঁচে থাকাটা, তারপরে আমরা যদি এইভাবে সবাই যদি এগিয়ে আসি যে আমরা দেশীয় পণ্যটা কিনবো, তাহলে
যেমন আজকে মনে হয় তানিয়ার লেখাটাই একটা কৃষি নিয়ে একটা লেখা লিখেছে তানিয়া, যেটা আমি উইমেন চ্যাপ্টারে দিয়েছি। সেটার মধ্যে একটা জিনিস ছিল যে আমরা যদি যারা যে ত্রাণ কার্য পরিচালনা করছে মানে ব্যক্তি উদ্যোগে, তারা যদি ওই যে কৃষকের যে পণ্যটা ফেলে দিচ্ছে রাস্তায় দাম না পেয়ে, টমেটো, তারপর আমরা কি কি ছবি দেখলাম যে করলা, আরো দুগ্ধজাত খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ডিম নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোই যদি আমরা দাম দিয়ে কিনে নিয়ে এসে অন্যান্যদের মাঝে দেই, ত্রাণ হিসেবেই দেই, তাহলে হয় কি ওই যে সাধারণ যে কৃষক, সাধারণ যে উৎপাদক, সে কিন্তু লাভবান হচ্ছে, তাকে আর রাস্তায় ফেলে দিতে হচ্ছে না। না মানে এইটাও মনে হয় আমাদের একটা চিন্তার বিষয় আছে যে সামনে যেহেতু ঈদ, আমরা যদি এই দেশীয় জিনিস একটা হলেও কিনি, মানে একটা যদি কিনি একটাই যেন দেশীয় জিনিস হয়, তাহলে আমাদের কেউ না কেউ এটা থেকে লাভবান হবে, সে হয়তো একটু বেঁচে থাকার প্রয়াস পাবে। তো হাত তুলেছিল হচ্ছে রুমকি। অ্যাড করি রুমকে একটু জাস্ট, হুম, কারণ আমি ভুলে যাই কথা। আচ্ছা আচ্ছা, আমি কিছুদিন আগে এই দেশীয় প্রোডাক্ট নিয়ে বেশ কিছু ক্যাম্পেইন করছি, কিছু লেখালেখি করছি। তো দেখা গেছে যে বিভিন্ন গ্রুপে আমার কিছু স্ক্রিনশট দিয়ে আমাকে খুবই বকাবকি করা হয়েছে যে আমি ইম্পোর্টারদের বিরুদ্ধে যাচ্ছি, কারণ বাংলাদেশের প্রোডাক্ট ভালো না, বাংলাদেশের ড্রেস ভালো না, বাংলাদেশের জুতা ভালো না, ব্যাগ ভালো না, বিদেশি প্রোডাক্ট অনেক ভালো। আমার কথা হচ্ছে যে যারা কিনছেন মনে করুন যে একটা বছর শুধু বাংলাদেশের প্রোডাক্ট কিনি, খারাপ হলেও কিনি। আমি বিশ্বাস করি না এটা খারাপ, কারণ যদি খারাপ হতো আমরা আমাদের দেশের গার্মেন্টস শিল্প এত দূর যেত না। আমরা ব্যাগ এক্সপোর্ট করছি, বড় বড় ব্র্যান্ডের কাছে আমরা ব্যাগ এক্সপোর্ট করছি, আমাদের প্রোডাক্ট খারাপ না। এবং আমি কিন্তু ইম্পোর্টারদের বিরুদ্ধেও না, ইম্পোর্টারও একরকম ব্যবসায়ী, তারাও করছে। বাট ইম্পোর্টারদের যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, ওনারা হয়তো বা একজন বা দুজন বা তার অফিসের আরো 2-3 জন মিলে লাভবান হচ্ছে। কিন্তু আমাদের দেশে উদ্যোগের যদি একটা জিনিস কিনি, আপনি যদি পুরো সাপ্লাই চেনটা চিন্তা করেন, যে একটা ড্রেসের কাপড়, সেখানে কাজ করা, সেটার সাথে ডাইং শিল্পের সাথে যারা আছে তারা, সেখানে সেলাইয়ের সাথে যারা আছে, সুতার সাথে যারা আছে, প্রত্যেকেই কিন্তু পুরা বেনিফিটেড। এই পুরা চেনটা কিন্তু আমরা একদম হারাবো যদি আমরা একটা ইম্পোর্টেড ড্রেস কিনি। সো এই জন্য আমি বলছি যে আমার কিন্তু ইম্পোর্টারদের সাথে কোনো মানে বিরোধ নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের দেশীয় উদ্যোক্তাদের আগে বাঁচাই। অবশ্যই। রুমকি রুমকি আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নারী উদ্যোক্তা বলতে আমরা কি বুঝি, কারণ আমি এখানে অনেক লোন নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে পুরুষরাই ওই বিজনেসটা করছে, তিনি হয়তো নারী উদ্যোক্তা হিসাবে লোনটা পাবেন বলে 51% তার ওয়াইফের নামে দিয়ে 49% তার নামে রেখে তিনি লোনটা তুলছেন। বিজনেসটা কিন্তু আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষরাই করছে, ফলে নারী কিন্তু সবসময় আপনার যারা কিছু কিছু জায়গায় ওই দমনের শিকারী হচ্ছে। যেটা সুপ্রীতি দিদি বলছিলেন যে নারীরা কি আসলেই দমনের শিকার হচ্ছে কিনা, এইটা একটা পয়েন্ট আমি খেয়াল করে দেখেছি যে পুরুষরাই আসলে বিজনেসটা করছেন। আবার আরেকটা জিনিস দেখেছি, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা ডাক্তার হয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং করেছেন, অনেক ভালো ভালো পড়াশোনা করেছেন, কিন্তু তারা কিন্তু এখন হোম মেকার, এবং তারা এটাকে প্রাউড ফিল করছেন যে আমি হোম মেকিং করছি, আমার বাচ্চা প্রতিপালন করছি, এবং এটাকে তারা একটা প্রফেশনাল রূপ দিতে চাচ্ছে। আমার এই জায়গাটাতে ভীষণ দ্বিমত, কারণ হচ্ছে একটা ডাক্তার শুধু ডাক্তার না, মানে সে সোসাইটির জন্য কিন্তু একটা বিশাল ব্যাপার। তো ওদের সঙ্গে যখন আমি কথা বলি তখন দেখি যে ওরা বলে যে আমাদের হাজবেন্ডরা বলে যে আমাদের ব্যবসার অনেক টাকা আছে, আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, কি দরকার আছে তোমার এইসব কাজ করার, তার চেয়ে বরং তুমি বাচ্চাদেরকে দেখো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, কোচিং এ নিয়ে যাও। তার মানে হচ্ছে এই সমাজ ব্যবস্থার মধ্যেও একটা মেয়ে যে তার ক্যারিয়ারে অনেক বড় হলো সেটা কিন্তু সে বিকশিত করতে পারছে না। তাহলে এটাও কিন্তু ওই নারীদের একটা প্রধান আমার কাছে মনে হয় যে প্রবলেম। আর একটা ব্যাপার হচ্ছে নারীরা নিজেরাও বোধ হয়, বন্যা পুজোরে বলছিল যে আজকে থেকে 20 বছর আগে, 15 বছর আগে তাকে ওরকম ফেস করতে হয়নি, আজকে যেটা দেখছে মানুষের মনন জগতে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। সেটা হয়তো আরেকটা আলোচনার বিষয় যে কেন এই বিশাল পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা বিশাল পরিবর্তন হচ্ছে, সেখান থেকে কিন্তু নারীরাও বাইরে যাচ্ছে না। ফলে নারীরাও কিন্তু এখন আর সেইভাবে উদ্যোগী হতে চায় না। আমি যেটা দেখছি
খুব সহজ সহজ কাজ, যেমন পাকিস্তান থেকে ড্রেস নিয়ে এসে অনলাইনে বিক্রি করছে, হয়তো সে একটা পেজ খুলছে, কিন্তু একদম রিয়েল উদ্যোক্তা, রিয়েল বিজনেস করা বা সোসাইটিতে কোনো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এরকম কাজ কিন্তু মেয়েরা খুব কম এগিয়ে আসছে, আমার কাছে সেটা মনে হয়। আর আগে যারা আসতেন তারা একদম রিয়েল কাজটাকে ভালোবেসেই আসতেন। আর এখন যেটা হচ্ছে, তানিয়া আপা ব্যাগ বানাচ্ছে, ঠিক আছে আমিও ব্যাগ কিনে এনে এটা অনলাইনে বিক্রি করবো, মানে এরকম একটা প্রচারণা চলে এসছে। ফলে রিয়েল উদ্যোক্তাদের আইডেন্টিফাই করাটা খুব জরুরি, কারণ প্রণোদনার যে হিসাবটা বলছি আমি, সেটাও যদি আবার কাগজ কলম ছাড়া বিভিন্ন মানুষের হাতে চলে যায়, লিগাল কাগজপত্র না থাকে, তাহলে কিন্তু যাদের আবার আছে তারা কিন্তু এই জায়গা থেকে ছিটকে পড়ছে। সুতরাং সমন্বয় একটা খুব জরুরি ব্যাপার, মানে এখানে উদ্যোক্তা যারা এসএমই উদ্যোক্তা আছেন বা যারা এদের নিয়ে কাজ করেন, এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্টের সবাইকে নিয়ে কিন্তু এটার একটা সমন্বয়, কারণ তাদের কাছে ডেটাবেস আছে যে কারা উদ্যোক্তা, কারা কাজ করছে। এই জায়গাগুলোতে সমন্বয় করা খুব জরুরি, কারণ না হলে ভুল ভুল পথে টাকাটা চলে যাবে এবং এটা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। আর তানিয়া আপুর সঙ্গে তো অবশ্যই একমত যে অন্তত এই মাসে, এই বছরের ঈদে প্রত্যেকটা কাপড় দেশি পণ্য হওয়া উচিত। এবং আমি সবসময় দেশি কাপড় পরি এবং লোকজন আমাকে নিয়ে খুব হাসাহাসি করে যে আমি কেন এত কম দামি তাঁতের কাপড় পরি। একটা একটু মজার ঘটনা বলি, এক ভদ্রমহিলা আমাকে জোর করে নিয়ে গেলেন একটা বাড়িতে, উনি অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, তো আমি পাকিস্তানি কাপড় পরি না, তো উনি আমাকে বললেন আপনি সবসময় সুতির কাপড় পরেন? তো আমি বললাম হ্যাঁ। তারপরে বললো আচ্ছা আপনার এই কাপড়গুলো তো সব মিরপুরের 10-11 নম্বরে পাওয়া যায় বোধহয়, তাই না, খুবই কম মূল্যে? আমি বলছি জি, এটা খুবই কম মূল্যে ওখানেই পাওয়া যায়। তো দেখুন, মানে বলার ধরনটাই দেখুন যে মানুষকে কিভাবে তারা, কিন্তু তিনিও একজন নারী, তো তিনি একজন উদ্যোক্তা বলেন নিজেকে, কারণ যেহেতু তিনি পাকিস্তানি ড্রেস বিক্রি করছেন। তো এই জায়গাগুলো আসলে এত সহজে দূর হবে না, এগুলো আমাদের মানসিকতার মধ্যে ঢুকে গেছে, আমাদেরকে এই জায়গায় স্ট্রাগল করতে হবে। সেই জন্য তানিয়া আপু যেটা রেজ করলেন যে আমাদের দেশি পণ্য কিনতে হবে, এখানে আমার মনে হয় যে একটা আন্দোলন এখানে চালানো দরকার যে দেশীয় প্রোডাক্টই কিনতে হবে, এবং এটা বাধ্যতামূলক কিনতে হবে। কারণ কখনো কখনো হয় কি, আপনি শুধুমাত্র একটা চয়েস দিয়ে দিলে হয় না, কখনো কখনো বোধহয় আমি সবসময় মনে করি যে কখনো কখনো আইনের শাসন মানে বাধ্য করতে হবে, হ্যাঁ করতে হবে, কখনো অবশ্যই। কখনো দরকার। তো এই যাত্রা বাঁচতে হলে আমার মনে হয় যে এই শিল্পকে বাঁচাতে হলে অবশ্যই এখানে একটা গভর্নমেন্টের খুবই কঠোর রুল থাকতে হবে, আর আমাদের উদ্যোক্তাদের এটা প্রচারণায় আসতে হবে, বারবারই আসতে হবে যে আমার প্রোডাক্টই আপনাকে কিনতে হবে। এবং মেয়েদের বোধহয় আরেকটা আমি একটু বলি, মেয়েরা বোধহয় একটু প্রচারে বিমুখ, আর মানুষ মনে করছে যে আমি যদি আমার নিজের ঢোল কেমন করে পিটাবো, কিভাবে পড়বো। কিন্তু আমি এটা শিখে গিয়েছি, আগে হয়তো খুব ইন্ট্রোভার্ট ছিলাম, কিন্তু আমি এখন জেনে গিয়েছি যে আপনার প্রথম ব্যাপারটাই হলো আপনাকে যদি মানুষ না চেনে তাহলে আপনার প্রোডাক্টটা কিন্তু মানুষ কিনবে না। সুতরাং আপনার জিনিসটা নিয়ে আপনাকে আসতে হবে, আপনার ঢোলটাই আপনি কত নান্দনিক ভাবে পেটাতে পারেন সেটাই খুব ইম্পর্টেন্ট বিষয় ব্যবসায়ীদের ক্ষেত্রে, উদ্যোক্তাদের ক্ষেত্রে। সেজন্য আমার মনে হয় যে আমাদের উদ্যোক্তাদেরই আসতে হবে যে আমার প্রোডাক্ট কিনতেই হবে, এই স্লোগানটা নিয়ে এগিয়ে আসতে হবে। এটা না হয় ওই যে বন্যিও বলছিল যে মানে আসলে এই মুহূর্তে আমাদের যেটা মানে করোনা সংকটকালীন যে মানে আমরা যে পরিস্থিতির মুখোমুখি, তাতে হয়তো আমরা এখন খাবার নিয়েই চিন্তিত যে আগামীতে আমাদের দুর্ভিক্ষ দেখা দেবে কি দেবে না, কারণ এখন 1 মাস এখনই ওই যে ত্রাণ কেড়ে নিচ্ছে, আগামীতে কি হবে, মানে চুরি ডাকাতি ছিনতাই মানে এগুলো ভয়াবহ আকার নেবে না কি হবে, সেখানে আমাদের প্রোডাক্টের বিষয় তো আরো দূরে। কিন্তু পাশাপাশি আসলে মানে এটা আসলে ওই যে সমন্বয়ের কথা বলেছেন রুমকি, সমন্বয়টা আসলে কাদের মধ্যে হবে আমি যদি মানে বুঝতে ভুল করি, সমন্বয়টা কে করবে এবং কার কাছে সে জবাবদিহি থাকবে? এই মুহূর্তে সব নিতে হবে, কারণ হচ্ছে যে যেহেতু প্রণোদনা বলেন, লোন বলেন, সেটা কিন্তু সরকারকেই এই দায়িত্বটা নিতে হবে, কারণ আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে তো এটা সমন্বয় করা সম্ভব না। এবং একটু আগে বন্যাপু বা তানিয়াপু যে কথাগুলো বললেন যে তাদের কথা সেভাবে শোনেই না, মানে তার মানে হুম। যারা কর্তা আছেন, যারা হোমরা চোমরা ব্যক্তিত্ব, তাদেরকে আসলে এই দায়িত্ব নিতে হবে। ওই যে শুরুতেই বলছিলাম যে ইচ্ছা, সদিচ্ছা থাকতে হবে, অনেক কিছুই তো আছে, শুধু আমি যেটা দেখছি যে আমাদের সেই ইচ্ছাটাই বোধহয় কোথায় হারিয়ে গেছে। আমরা সবকিছু সংখ্যায় বলতে ভালোবাসি, ইভেন আমাদের করোনার মৃত্যুরও আমরা সংখ্যা বলি, জ্যামিতিক হারে সত্যটা আমরা আসলে শুনতে পাই না, বা আমাদের কাছে এই যে তথ্য গোপনের ব্যাপার, এই যে কালচার শুরু হয়েছে, এই যে সংস্কৃতি মধ্যে অলরেডি আমরা লালন পালন করছি,
তো এই জায়গাগুলো থেকে বের হতে হবে। তো সেখানে অবশ্যই গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে, কারণ রাষ্ট্রের যে দায়িত্ব সেটা আপনি আমি কিন্তু পারবো না। কারণ প্রথম যখন শুরু হলো আমরা দেখলাম যে আমরা অনেকেই ব্যক্তিগতভাবে ত্রাণ দেওয়া শুরু করেছি। আমরা ব্যক্তিগতভাবে হয়তো একজন ব্যক্তিকে দিতে পারি, আমরা হয়তো একবেলার খাবার ব্যবস্থা করতে পারি, আমরা একটা এলাকার দায়িত্ব নিতে পারি 2 সপ্তাহ, কিন্তু তারপর কি হবে? দায়িত্বগুলো কিন্তু নিতে হবে রাষ্ট্রকে, এই দায়িত্ব নিতে হবে সরকারকে। আমরা সাধারণ নাগরিক হিসেবে যেটা করতে পারি সেটা হচ্ছে তাদেরকে এই বিষয়গুলোকে ধরিয়ে দেওয়া। আমাদেরকে কিন্তু পুশ করতে হবে, আমাদের কিন্তু বারবার অ্যাওয়ারনেস রেজ করতে হবে, আমাদের বলতেই হবে যে এই দায়িত্ব আপনার এবং এই দায়িত্ব আপনাকে নিতেই হবে। এই বলার কাজটা হয়তো আমরা করতে পারি। সেই জন্য বলছিলাম যে উদ্যোক্তাদের এই যে সমন্বয়ের ব্যাপারটা, এটা গভর্নমেন্টকে নিতে হবে। আমরা বলতে পারি যে আমাদের আমাদের এই লাগবে, এইটা জরুরি, সেটা আমাদেরকে দেন, আমাদের এই জায়গায় আসতে হবে। সেই জায়গায় আবার আমাদের নারী উদ্যোক্তা যারা আছেন বা যাদের একটা সমাজে কথা শোনে বা মঞ্চ আছে যেখানে তারা কথা বললে মানুষ শুনছে, সেই মানুষগুলোকে কিন্তু এগিয়ে আসতে হবে। তার মানে আমাদের আসলে এই কথাগুলো বারবার বলতে হবে। বারবার বলতে হবে। আমি সেটাই বলি যে মানে এটা তো খুব প্রচলিত না, বাচ্চা যদি বারবার কাঁদে মা তখন অ্যাটেনশন বলে যে আচ্ছা ঠিক দেখতে পেয়েছে, মা খাবার দেবে তখন। হ্যাঁ, সেটাই। বলার কাজটা মানে আমাদের করতে হবে। প্রয়োজনটা আমাদের, আমরা যে যাদের প্রয়োজন, যারা মানে কোণঠাসা হয়ে পড়ছে তাদেরকেই বলতে হবে। আমি কিন্তু সেটাই বলছি। মানে আমি আপনি হয়তো বসে বসে লাইভ করছি, বড় বড় 2-4টা কথা বলছি, কথা বলা খুব সহজ, কিন্তু যার আসলেই প্রয়োজন তাকে সামনে এগিয়ে আসতে হবে, তাকে বারবার চাইতেই হবে। তখন দেখা যাবে যে আমি আপনি পিছন থেকে তাকে হয়তো পুশ করছি, কিন্তু শুরুটা মানে প্রয়োজনীয় মানুষকেই করতে হবে, এটাই আমার কাছে মনে হয়। কিন্তু হয় কি যে অধিকাংশ ক্ষেত্রে, যেমন আপনার একটা পেজ আছে, আপনার একটা মানে লেখালেখির একটা জগৎ আছে, সেখানে আপনি বলতে পারছেন। বন্যিও মানে সক্রিয় আছে অনলাইনে, সোশ্যাল ইয়েতে, তাও মানে বন্ধু বান্ধব সবকিছু মিলেই। তারপর তানিয়া ওহাবের একটা পরিচিতি আছে, মানে এগুলো হয়তো আছে, কিন্তু আমাদের মানে 80% লোকই কিন্তু এগুলোর বাইরে। মানে উদ্যোক্তাদের, বিশেষ করে নারী উদ্যোক্তারা, মানে তারা সাই ফিল করুক আর যাই করুক, মানে তারা হচ্ছেন বাইরে, এগুলোর বাইরে। তাদেরকে আসলে কিভাবে মেইন স্ট্রিমে আনা যায়, সেগুলো মনে হয় যে এই সংকটের পরে সেটা নিয়ে ভাবতে হবে, যে নতুন একটা দাঁড় করানো যায় কিনা, যে সবাইকে ওইখানে অনেকগুলো কাজ করতে পারেন। যেমন আমরা কিন্তু আমি এইটা দেখেছি, যেমন ধরেন আমাদের দেশে একজনই রুনা লায়লা কেন, মানে একজনই সাবিনা ইয়াসমিন কেন, কেন আরো সঙ্গীত শিল্পী আসে না? শুধু সেটা সঙ্গীত শিল্পীর ক্ষেত্রে না, আপনি একজনই কেন হুমায়ুন আহমেদ, কেন মানুষ অন্যের বই পড়ছে না? তার মানে সব জায়গায় এই যে এককভাবে নিজেকে হাইলাইটস করা বা একক হওয়ার এই প্রবণতাটা আমাদের এখানে খুব বেশি। তার মানে বোঝা যায় যে আমরা অন্যদেরকে সেই জায়গাটা দেই না। তো আমি নিজেও কাজ করতে গিয়ে দেখেছি যে আপনার নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে, অন্যরা কিন্তু জায়গাটা খুব একটা দেয় না। তো তারপরেও আমার মনে হয় যে মানে যারা জায়গা অলরেডি তৈরি করে ফেলেছেন তাদের এই সংস্কৃতিটা বদলানো খুব জরুরি, যে অন্যদেরকেও এই প্ল্যাটফর্মে যুক্ত করা। এবং একটা সময় হয়তোবা আর একা একা পথ চলাও যাবে না, তখন বাধ্য হয়েই এই মানুষগুলোকে নিয়ে আসতে হবে। সেই সময়টা হয়তো এখনো আসেনি, কিন্তু আমার মনে হয় যে ওই জায়গায় যাওয়া দরকার। যেমন তানিয়া আপা কিন্তু সরাসরি আমার মেন্টর, এবং অনেকগুলো জায়গাতে তানিয়া আপা অনেকভাবে আমাকে ইনভলভ করে। বন্যী আপার সঙ্গেও কিন্তু আমার একটা নিয়মিত যোগাযোগ হয়। তার মানে এই যে আমাদের মধ্যে একটা নেটওয়ার্কিং তৈরি হয়েছে, এটা খুব কম সংখ্যক কিন্তু একটা তৈরি হয়েছে। এটাই যখন অনেক বড় হবে, অনেক ভাস্ট আকারে হবে, তখন কিন্তু আর এই সংকট নিয়ে আমাদের আলোচনায় বসতে হবে না। তো সেই জায়গায় যাচ্ছি আমরা এখন, মানে হ্যাঁ, সেটি করোনা মানে একদিকে মানুষকে মানে ঐক্যবদ্ধ হওয়ারও একটা জিনিস শিক্ষা দিয়ে যাচ্ছে, যে হ্যাঁ মানে যে যার ফিল্ডে সেখানে তোমাদেরকে একতাবদ্ধ হতে হবে, একই সাথে কাজ করতে হবে। তো আমরা আসলে অনেকক্ষণ ধরে আলোচনা করছি, এটা মানে আরো চলতে পারে, আরো অনেকক্ষণই চলতে পারে, আমার কোনো আপত্তি নেই। বন্নিকে আমি ফ্লোর দিচ্ছি। বন্নির অনেক কিছু বলার আছে আমি জানি। আসলে অনেক কিছু তো বলার আছে, কিন্তু কতটুকু আমরা এখানে আর বলতে পারবো। আমি যে তানিয়া তানিয়া যে কথাটা বলেছে যে দেশি আম, দেশি জিনিস কেনার ব্যাপারে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা, হ্যাঁ। তো এইটাতে আসলে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার একটা একটা মানে ভালো একটা রোল থাকতে পারে। তো আমাদের দেশে মানে সারা পৃথিবীতে এখন একটা ট্রেন্ড হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মানে নিজস্ব চ্যানেল আছে, হ্যাঁ। প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, বলয় আছে। এবং কেউ কেউ আছে যে এই বলয়টাকে তারা খুব ভাবে মেনটেন করে, মানে এটা প্রফেশনালি, সে একটা সিস্টেমেটিক ওয়েতে মেনটেন করে, যাদেরকে আমরা
এবং এটাকে সে পেশা হিসেবে নেয়। তো এরকম যে ব্লগার আছে, ব্লগার আছে, তারপর সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, রাইটার আছে। তো সুপ্রীতি ধরকেও আমি একজন ইনফ্লুয়েন্সার মনে করি। আমার মনে করার কিছু যায় আসে না, সে একজন ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো আমার মনে হয় যে এরকম সুপ্রীতি দি যদি এরকম একটা তার যে বলয় আছে, ফলোয়িং এর যে একটা বলয়, তো তার ফলোয়িং এ সে যদি এই জিনিসটাকে যদি একটা এজেন্ডা হিসেবে নেয় যে আমাদের দেশের নারী উদ্যোক্তাদেরকে প্রমোট করা, তাদের প্রোডাক্টস কে প্রমোট করা। আমি জানি সুপ্রীতি দি অলরেডি সেটা তার মধ্যে, এটা তার বিল্ট ইন একটা কমিটমেন্ট। কারণ সুপ্রীতি দি একজন সামাজিকভাবে একজন দায়িত্বশীল, রেসপন্সিবল একজন মানুষ। হ্যাঁ, ওনার এটা কি আমাকে নিয়ে কোনো প্রোগ্রাম হচ্ছে না তো? না, আমি এক্সাম্পলটা বলছি যেটা কিভাবে এটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে। আমি আসছি, আসল কথাতে আমি আসছি। তো আমার মনে হয় যে এই ধরনের যদি আমরা কোনো কিছু যদি আমরা যদি দিদি যদি তার উইমেন চ্যাপ্টার এবং তার নিজস্ব বলয় থেকে একটা ক্যাম্পেইনের মধ্যে করে যদি শুরু করে, তারপর আমি রুমকির যে ইয়েটা আমি বললাম যে মেয়েদেরকে স্মার্ট হতে হবে, আউটস্পোকেন হতে হবে, তাকে তার নিজের গণ্ডি থেকে বেরিয়ে এবং তার শাইনেস কাটিয়ে মানে তার প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে মানুষের কাছে। হ্যাঁ, তো এটা একটা বিশাল একটা স্টেপ আমাদেরকে নিতে হবে। আমি যেমন আমার প্রোডাক্ট সেল করার ব্যাপারে অনেক সময় আমি ভাবি যে আমি কাকে, কোন সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে আমি বলবো যে তুমি আমার প্রোডাক্ট নিয়ে কথা বলো। এটা হয়তো মানে আমি জানি না এই লাইভ গুলো কারা দেখছে বা কে কিভাবে নেয়। না, দেখবে, অনেকেই দেখবে, এখন হয়তো দেখছে না, পরে দেখবে। তো যাই হোক, আমি এখানে রুমকি এবং তানিয়া এরা হচ্ছে আমার বিজনেস পরিমণ্ডলের যেই বলয়, সেখানে ওরা আমার সবচেয়ে বেশি লাইক মাইন্ডেড। হ্যাঁ, ওদের সাথে আমার চিন্তার বা বিজনেসের যদি আমি হিসাব করি যে কাদের কাদের সাথে আমার সিমিলারিটিটা খুব বেশি, তো এই দুজনের নাম সবার আগে মানে একদম শুরুর দিকেই চলে আসবে। তো আমি এই জন্য আমার বলতে কোনো দ্বিধা নাই এদের সামনে যে যাদেরকে দিয়ে প্রোডাক্ট, একটা ইনফ্লুয়েন্সার বা মডেলকে, যে এখন তো ওই আগের মতো সেই মডেলিং এর সেই যুগ নাই। এখন হচ্ছে যে মডেল হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার, সে প্রোডাক্ট ক্যারি করবে, ছবি তুলবে, এটা সম্পর্কে বলবে। এটা একটা ডিফারেন্ট একটা ওয়ে অফ মার্কেটিং এখন। হ্যাঁ, তো এখানে আমাদের দেশি প্রোডাক্টকে ধারণ করে দেশি উদ্যোক্তা, দেশি উদ্যোগ এবং এটাকে ওইভাবে স্মার্টলি প্রমোট করার এবং যে একটা কমিটমেন্ট, হ্যাঁ, পলিটিক্যাল একটা কমিটমেন্ট। আমি ওরকম ইনফ্লুয়েন্সার খুব বেশি দেখি না, হয়তো আছে, তাদের সঙ্গে আমার এখনো দেখা হয়নি। কিন্তু এই যে এই কমিটমেন্টটা কিন্তু তাদের মধ্য থেকে তৈরি হতে হবে। তো আমি আমার গুটিপার একটা ট্রেন্ড তোমরা নিশ্চয়ই সবাই খেয়াল করেছো যে আমি যারা ব্যাগ কিনে তাদেরকে বলি তোমরা একটা ছবি তুলে একটু দাও, তারপর আমি একটা ছবি তুলে রাখি। এই যে এটা যে একটা প্রচার, এটা আমি একটা স্টাইল একটা করেছি আর কি, এবং এটা খুব কাজে লেগেছে, এটা খুবই ফাংশনাল। এটা আমি অন্য সবাইকেও আমি সাজেস্ট করবো তোমরা এভাবে করো। কারণ এখন রিয়েল মডেল দেখতে চায়। এখন আর ওই যে এরকম না যে ঐশ্বরিয়া রায় কি সাবান ইউজ করলো অথচ সে বিজ্ঞাপনে দেখাচ্ছে যে লাক্স সাবানের ইউজ করছে। মানুষ এখন আর এগুলো খায় না, মানুষ বিশ্বাস করে না। মানুষ বরং একজন আমজনতা, সে যখন তার স্টোরিটাকে বলছে যে আমি এটা ব্যবহার করি, এটা আমার ভালো, এটা ফিডব্যাক দেয়, এই জিনিসগুলো কিন্তু এখন বেশি প্র্যাকটিক্যাল আর কি, এটা বেশি ফাংশনাল, বেশি ইফেক্টিভ। তো যাই হোক, আমি লং স্টোরি শর্ট, আমি যেটা বলতে চাই যে যারা এরকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, দেশি জিনিস প্রমোট করতে হবে, তাদের দেশের স্বার্থে, তাদের নিজের স্বার্থে। তারা সব সময় যে মানে আমার সরাসরি আমার নিজের স্বার্থে কাজে লাগবে বিষয়টা তা না, কিন্তু আমি যখন দেশের জন্য একটা জিনিস যখন কথা বলবো, এন্ড অফ দ্য ডে কিন্তু মানুষ কিন্তু তাকে, সেই মডেলকে বেশি পাত্তা দেয়, সেই ইনফ্লুয়েন্সারকে বেশি পাত্তা দেয়, বিকজ মনে করে যে সে তো প্রো প্রো পিপল বা প্রো কান্ট্রি। হ্যাঁ, সে হলো তার দেশের, সে ভালো মানুষের জন্য ভালো জিনিস সাজেস্ট করে, মানুষকে ভালো জিনিস দিতে চায়। তো এটার একটা বিশাল একটা রোল প্লে করতে হবে। সুপি দিদি আশা করি সেটা আমাদের জন্য করবে, না এটা তো দেশি প্রোডাক্ট ব্যবহারের একটা ক্যাম্পেইন তৈরি করা। এটা তো একবার কত বছর আগে একটা ক্যাম্পেইন হয়েছিল না, যে দেশি পণ্য কিনে হও ধন্য, এরকম একটা স্লোগান ছিল। হ্যাঁ, অনেক আগেই এটা ছিল। তখনই কিন্তু এটার প্রচার প্রসারটা খুব হয়েছিল এবং আমরা কিনতামও তখন,
এবং মাঝখানে কি হলো জানি না গত কয়েক বছরে। মাঝখানে যে কি হলো, একটা সময় যখন বাংলাদেশে বুটিক ইন্ডাস্ট্রি কিন্তু খুব ফ্লারিশ করে, মনে আছে ওই যে তোমার সুপ্রীতি, তোমার মনে আছে তানিয়ার রুমকি তো ছোট ছিল, আমরা তো বুড়া ওই যে শাহরুখ শহীদের একটা হ্যাঁ, কি জানি মারা হেনরিজ হেরিটেজ, হেনরিজ হেনরিজ হেরিটেজ, হেরিটেজ, হ্যাঁ। এবং তোমার তখন এই যে বাংলার মেলা, তারপর হলো কেক ক্রাফট, এদের যে একটা কেক ক্রাফট, এদের যে একটা ফ্লো শুরু হলো, এবং এদের কাপড় একটা ট্রেন্ড হয়ে গেছে তখন, যে আমি আমার কাপড় কিনবো, আমি কি এখান থেকে কাপড় কিনছি। বা আড়ং যখন প্রথমে ফ্লারিশ করা শুরু করলো, আমরা তো আড়ং হচ্ছে যে একটা সিম্বল, মানে আড়ং এর একটা কানের দুল নতুন আসছে, সেটা আমরা কখন গিয়ে সেটা আমরা মানে কিনবো, এমনকি হাতের একটা আংটি, আমরা ছোট 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 এই জিনিসগুলো এত শখ করে মানে ভালোবেসে কিনতাম। এই যে একটা দেশি জিনিস কেনার যে একটা হিড়িক ছিল, মাঝখানে কি হলো আমি বুঝলাম না, হুট করে মানুষ হচ্ছে যে ইয়ে কেনা শুরু করলো, পাকিস্তানি তোমার লন আর থাইল্যান্ডের ব্যাগ আর জুতা। মাই গড, দেখা গেলো যে মেয়েরা 8,000 10,000 টাকা দিয়ে গুল আহমেদ কিনে। গুল আহমেদ হচ্ছে একটা পাকিস্তানি বুটিক, এক্সপেন্সিভ, মানে নাম শুনলে তো আমার কিরকম লাগে যে গুল আহমেদ। মানে এটা কি কাপড়? একটা গুল ব্র্যান্ড, আহমেদ এটা একটা কাপড়ের ব্র্যান্ড। কাপড়ের ব্র্যান্ড আর কি। হ্যাঁ, ও এটা আচ্ছা, কাপড়ের এই যে একটা ফ্লো শুরু হলো, গুল আহমেদ কিনতে হবে, গুল আহমেদ না, পড়তে হবে, আমার তো বুঝলে যে হ্যাঁ আমার কাছে মনে হয় কি যে কেক্রাফট, অঞ্জন এগুলো হারিয়ে যাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে এরা এই মানে বলে না স্বাধীনতা রক্ষা করাটা খুব কঠিন, এরা এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেনি। কারণ মেয়েরা যখন অনেক বেশি কাজে নামতে শুরু করলো এবং আমাদের ওয়েদারের কারণে তারা কিন্তু এক ধরনের পাতলা কটন কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করলো, সেই জায়গাটাই কিন্তু লন কাপড়গুলো এসে জায়গাটা দখল করলো, যেখানে আমাদের তাঁত কিন্তু পারলো না। কিছু বাস্তবতা কিন্তু আসলে একটু চিন্তা করতে হবে। ফলে শুধুমাত্র মানে যারা কাপড় পরছেন তাদেরকে দোষারোপ না করে কিছু দায় দায়িত্ব বোধ হয় যারা উদ্যোক্তা তাদের নিতে হবে, যে আমরা আমাদের এই প্রতিযোগিতায় কেন টিকে থাকতে পারছি না, সেই জায়গাটা আলোচনায় আনতে হবে যে কেন আমরা এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি না। তাহলে ডিজাইন, দাম, কাপড়ের কোয়ালিটি, এগুলো সব বিষয় কিন্তু মাথায় বিবেচনায় নিয়ে আসতে হবে। যেমন এখন কিন্তু আড়ং-এর কাপড়ের কোয়ালিটিও আমি নির্দ্বিধায় বলতে পারি যে আগের একদম চেয়ে ফল করেছেন। অনেক বেশি কমে গেছে। যেমন আমি কিন্তু সবসময় আড়ং পরি, আমি আড়ং এর জন্যই বলছি আর কি। তো এখন কিন্তু কাপড়ের রং উঠছে, ডিজাইনের মানও এক ধরনের ধারাবাহিক একই রকম প্যাটার্ন চলে এসছে। তো এই জায়গাগুলো উত্তরণের ক্ষেত্রে শুধুমাত্র যারা কাপড় পরছে বা গ্রহিতা তাদেরকে না, আমার মনে হয় নিজেদের এই কিছু দায়ভার নিতে হবে, মানে এই হ্যাঁ জায়গাগুলোতে কাজ করতে হবে। হ্যাঁ, তা তো বটেই, ডেফিনেটলি, মানে মানুষ তো আসলে পয়সা দিয়ে মানে আলটিমেটলি সে কোয়ালিটি কিনবে কিন্তু, তাই না? কোয়ালিটি কিনবে, ট্রেন্ড কিনবে, ফ্যাশন কিনবে, সেখানে কিন্তু অবশ্যই রূপকি এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। অন্টারপ্রেনারদের কিন্তু তার কোয়ালিটি কিন্তু তাকে ধরে রাখতে হবে, এবং তাকে ট্রেন্ড সেট করতে হবে। তো সে যে ট্রেন্ডটা শাহরুখ শহীদরা ওই সময় যে ট্রেন্ডটা সেট করেছিল, সেটা পরবর্তীতে কেন সেটা মানে এটা কাজ করেনি, এটা আমার মনে আছে। আমি যেহেতু বুটিক ইন্ডাস্ট্রিতে আমি নাই, মানে আমি গার্মেন্টস বুটিক ইন্ডাস্ট্রিতে আমি নাই, আমি বলতে পারবো না। তবে আবার এটাও কিন্তু সত্যি যে, যেমন ধরো আমি কিন্তু মানে আমাকে কেউ পিটালেও কিন্তু আমি গুল আহমেদ পরবো না জীবনেও। আমি কোনোদিনও তোমার যে ইন্ডিয়ান যেই যে চকমকি যে জারদোসি সিকোয়েন্সের যেই গাউন, তারপর হলো তোমার ওই যে লেহেঙ্গা, এরকম জর্জেটের লেহেঙ্গা, ওড়না, বা চকমকে যে এরকম আরে আনারকলি, মানে চকমকে আমি কিন্তু জীবনে এগুলো কিন্তু পরবো না। এটাও কিন্তু একটা ব্যাপার। তো আমার মনে হয় যে এটা আলটিমেটলি আবার ওই কথাটাই আসে যে উদ্যোক্তাকেই কিন্তু এটাকে এই মার্কেটটাকে ধরে রাখার উদ্যোগ নিতে হবে। আর কিছু মানুষ আমার মতো তোমার মতো কিছু মানুষ কিন্তু আছে যারা যত যাই হোক তারা কিন্তু দেশি কাপড়টাকে খুঁজে খুঁজে বের করবে যে তার জন্য সবচেয়ে কাছাকাছি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, যেটা অ্যাটলিস্ট যেটা পাওয়া যায় মিনিমাম, এটা এরকম মানুষ কিন্তু প্রচুর আছে। মানে একটা ব্যাপার হলো আমাদেরকে বলতে হবে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য, এই বিষয়টাকে প্রমোট করতে হবে। আমাদের কি যারা আমরা কাপড় পরছি, দেশি কাপড় পরছি, আমাদেরকে প্রমোট করতে হবে। একইভাবে উদ্যোক্তাদের অনেক বেশি বিকশিত হতে হবে, কারণ এরা না মানে একই জায়গায় আছে, একই জায়গায় থাকলে হবে না, দুনিয়া অনেক দূর চলে গেছে। ফলে আমাকে ভাঙতে হবে, আমাকে প্রতিনিয়ত শিখতে হবে, আমাকে প্রতিনিয়ত এই জায়গায় থাকতে হবে। সেজন্য যারা উদ্যোক্তা তাদেরকেও এই নতুন উদ্যোক্তাদেরকে পুশ আপ করতে হবে যে প্লিজ গো। একইভাবে আমাদেরকে ওইটাও বলতে হবে একজন ক্রেতা হিসাবে যে দেশীয় পণ্য কিনি। তো দুই ধরনের ক্যাম্পেইনই আমাদেরকেই চালু করতে হবে। আসলে এখানে আর কোনো ওয়ে নাই, নিজের কথাটা নিজেকেই বলতে হবে, এটার বিকল্প আমি আর কিছু দেখি না।
আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে পাকিস্তানি এই এই যে কাপড়ের প্রতি উৎসাহ, এটা রুমকির সাথে কিছুটা একমত, কিন্তু কিছুটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের মানুষের একটু হুজুগীও আমরা বাঙালি কিন্তু বলা যায়। আমি দেখেছি ধরেন অনেক ফেসবুকে অনেক গ্রুপে অনেক মেয়ে লিখছেন যে গুল আহমেদের ড্রেস কোন পেজে পাওয়া যাবে, তখন সবাই ঝাঁপায় পড়লো যে গুল আহমেদকে কেন সবাই খুঁজতেছে। এরকম হয়েছে যে 20টা মেয়ে 20 দিন গুল আহমেদ খুঁজতেছে। তো যখন এটা খুঁজছে তখন দেখা যাচ্ছে অন্যান্য পেজের ওরা আসছে গুল আহমেদ কি, গুল আহমেদ নিশ্চয়ই অনেক বিক্রি হয়। তখন অন্যান্য উদ্যোক্তারাও চিন্তা করলো যে আচ্ছা পাকিস্তান থেকে গুল আহমেদ আনলে এটার মনে হয় অনেক চাহিদা আছে। পাশাপাশি আমাদের দেশে আরেকটা আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে আমরা যখন আমাদের দেশীয় উদ্যোক্তারা যখন কাপড় কেনে বা অন্যান্য কিছু করে বা ম্যানুফ্যাকচারিং করে, সেটাতে কিন্তু একরকম ভ্যাট আরোপ করা হয়, 15% ভ্যাট, যেটা ম্যানুফ্যাকচারারদের জন্য। কিন্তু যখন সে ইম্পোর্ট করে আনে, যেমন আমি যদি এখন ইন্ডিয়া বা পাকিস্তান থেকে কাপড় কিনে আনি, আমি কিন্তু অন্য পথে ওই ট্যাক্স না দিয়েও আমি কিন্তু ওই কাপড়টা আনতে পারবো, যার কারণে আমি মোটামুটি একটা কম মূল্যে কাপড়টা আনতে পারি, যেটা আমাদের দেশীয় উদ্যোক্তাদের কিন্তু অনেক হিডেন খরচ থাকে। আমাদের দেশে আমি বলবো গুলশান বনানীতে একটা শোরুমের যে ভাড়া, সেটা জাপানেও আমি গিয়েছি, জাপানে অনেক ভালো জায়গাতে আমি শোরুমের ভাড়া আমার কাছে মনে হচ্ছে কাছাকাছি, অথচ ওদের যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আর আমাদের বাংলাদেশের যে অবস্থা সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো আমি বলবো যে আমাদের দেশের উদ্যোক্তারাও কিন্তু কেন এত দামে, যেমন অনেক কিছুই অনেক শোরুমে অনেক দামে বিক্রি হয়। আমার কিন্তু বনানীতে একটা শোরুম ছিল, এবং তখন আমি বুঝেছি যে একটা শোরুমের মালিক কেন এত দাম রাখে। আমার মূল প্রোডাক্ট যদি 1000 টাকা হয়, সেটা যদি আমি 4000 টাকা না বিক্রি করি, দেখা যাচ্ছে যে শোরুমের খরচ, অন্যান্য খরচ, চাঁদাবাজি, প্রত্যেকটা ইয়েতে উৎসবে চাঁদাবাজি থাকে, এবং এটা তুমি কোনোভাবেই এড়াতে পারবে না। তো যার কারণে আমাদের উদ্যোক্তাদের এই ধরনের অনেক স্টেপ পার হয়ে আসতে হয়, যার কারণে দামটাও বেড়ে যায় এবং অনেক কিছু তারা চিন্তা করতে পারে না। কারণ আমি যখন চিন্তা করবো শুধু আমার উদ্যোগ নিয়ে, তখন কিন্তু আমার মাথায় নতুন নতুন আইডিয়া বের হবে। কিন্তু আমার যখন চিন্তা করতে হবে যে এই জায়গাতে আমার টাকা দিতে হবে, এখান থেকে ঝামেলা, ওখান থেকে ঝামেলা, তখন কিন্তু দেখা যায় যে ব্রেনটা অনেক দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের উদ্যোক্তারা যে এত উদ্যোগ নিয়ে এখনো টিকে আছে, এটা অনেক বড় ব্যাপার। এইখানে একজন প্রশ্ন না, একটা প্রস্তাব দিয়েছে একজন, অনেকেই কমেন্ট করছে, তো বলছে যে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ডেভেলপমেন্টের জন্য একটি প্রতিষ্ঠান ডেভেলপ করা খুব জরুরি। তো আমার মনে হয় এটা কোনো ব্যবসায়ী সংগঠন বা প্রতিষ্ঠান এরকম কিছু বলেছে কিনা, আর কিছু বলেনি, হতে পারে এটা একটা ভালো মানে। আর প্রশ্নগুলো আছে যে জেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে অনেককে দেখেছি রুমকির সাথে একমত, স্বামী অল্প কিছু পার্সেন্টেজ দিয়ে লোন নিজে তারাই শোষণ করছেন নারীদের। এটা তো খুবই একটা কমন প্র্যাকটিস আমাদের দেশে। ক্ষুদ্র এসএমই লোনের যখন এনজিও গুলো লোন চালু করলো, তখন দেখা যেত যে মেয়েদেরকে এগিয়ে দিচ্ছে লোন নেওয়ার জন্য, লোনটা নিয়ে যাচ্ছে হাজবেন্ড। সেটা আসলে অন্য প্রসঙ্গ। আমরা এমনিতেও প্রসঙ্গ থেকে একটু দূরে চলে এসেছি, কারণ হচ্ছে আমরা এখন আমরা করোনার মধ্যে ছিলাম, আমরা সেখানেই থাকি, কারণ এগুলো অনেক অনেক আলোচনার বিষয়। আমার মনে হয় যে আমরা এটা নিয়ে কয়েক পর্ব আলোচনা করতে পারি, এবং আমাদের আলোচনা আসলে করা উচিত। কেউ না কেউ শুনবে, আমরা যত চিৎকার করব, যত কথা বলবো, কারো না কারো কানে যাবে। যদি এই কথাগুলো কেউ শুনতে পায় আজকে, হয়তো যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারাও কিন্তু একটু উৎসাহ পাবে যে কিভাবে কাজ করা যায়, কতটুকু কি করা যায় আমি জানি না। একটা হেল্প তো আসলে করা উচিত কারো না কারো পক্ষ থেকে, যে যার যতটুকু আছে সেভাবে দাঁড়িয়ে যাওয়া, হেল্প করা। তো আমার মনে হয় যে আসলে আমরা কিন্তু 1 ঘন্টা 22 মিনিট কথা বলেছি, আমরা কি আরো কন্টিনিউ করব? কি বলে সবাই? যে কথা বলতে চায় সে হাত তুলবে। বন্নি হাত আচ্ছা, তুলেছে। আমি জাস্ট একটু ছোট্ট করে একটা খুব বেশি আসলে আর কন্টিনিউ করতে চাই না, কারণ আমাদের তো পারিবারিক কাজ আছে, দায়িত্ব আছে। তো যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাই আর কি, যে ডেফিনেটলি এটা একটা খুব বাজে সময়। এই সময় আমাদের কোনো আয় রোজগারের কোনো কিছু নাই, আমরা বসে বসে খরচ করছি, টেনশন করছি, আমরা মানসিক ভাবে খুব বিধ্বস্ত, খুবই প্যানিক একটা সিচুয়েশন।
তো এখানে আমাদের যেটা আসলে এই সময়টাকে যেটা করতে হবে, আমাদের মেন্টাল হেলথটাকে ধরে রাখা, সেটার জন্য খুব আসলে অনেকগুলো সোর্স আছে যেখান থেকে তারা ইনফরমেশন গুলো তারা নিতে পারে। এবং আমাদের নারীরা, আমরা ইনফ্যাক্ট আমরা যাদের সম্পর্কে কথা বলছি সবারই স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেক্টিভিটি আছে, এবং তারা জানে কোথায় কি ইনফরমেশন পাওয়া যায়। তো তাদের মেন্টাল হেলথটাকে ঠিক রাখা, যে আমাদের এটা মোকাবেলা করতে হবে, কারণ মেন্টাল হেলথের সাথে আমাদের ইমিউন সিস্টেমের একটা সম্পর্ক আছে। সেটা আমাদের ইমিউন সিস্টেম ঠিক রাখতে হবে। আলটিমেটলি সেটা কিন্তু আমাদের কোভিড এর একটা ম্যানেজমেন্টের একটা ব্যাপার আর কি, যে আমাদের কোনো ট্রিটমেন্ট নাই, সো আমাদের এটা খুবই 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 সুপার জরুরি একটা ব্যাপার আর কি। আচ্ছা, তো এই সময়টাতে যদি আমরা শরীর টরীর সমস্ত কিছু সুস্থ থাকে, আমরা যদি মানসিক ভাবে যদি আমরা সুস্থ হতে পারি, তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের প্রচুর, আমাদের ইনফরমেশন গুলো সব ওপেন। আমার মনে হয় যে যারা অনলাইনে বিজনেস করে, সে তার বিজনেস সম্পর্কে এই সময় ভালোভাবে এখন একটু ভাবার একটু সময় পাচ্ছে, কারণ এখন তার তার বাইরে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সে তার ঘরে বসে তার অন্যান্য কাজের পাশাপাশি সে তার বিজনেস নিয়ে প্ল্যান করুক। এটা সে ধরে নিবে তা, মানে মানে আমার ক্ষেত্রে পার্সোনালি আমি যেটা ভাবি আর কি, যে আমি মনে করি যে এই পরিস্থিতি হয়তো আরো 2 মাস চলবে। মানে এরকম এক্সট্রিম একটা টেন্স একটা সিচুয়েশন, এটা হয়তো আরো 2 মাস চলবে, কথার কথা বলছি আর কি। আরো কমও হতে পারে, বেশি হতে পারে, কোনো সাইন্টিফিক ইয়ে নিয়ে কথা বলছি না আমি। তো আমি ধরে নিচ্ছি 2 মাস চলবে। তো তার 2 মাস আমাকে কিভাবে ম্যানেজ করতে হবে, এবং 2 মাস পর আমি কি বিজনেসটাকে আমি কিভাবে কাজে লাগাবো, আমার বিজনেস আমার কি কি টোটাল এটা একটা প্ল্যান করতে হবে। পড়াশোনা করা, প্ল্যান করা, এবং আমাকে বিভিন্ন ধরনের আমার ব্যাকআপ সিস্টেম গুলা নিয়ে ভাবা, যে আমি যদি নিতান্তই যদি একেবারে আমি কপর্দক শূন্য হয়ে পড়ি, আমার হাতে কিছু যদি না থাকে, তাহলে আমি কিভাবে এটাকে, আমাকে তো আবার শুরু করতে হবে। যে আমাদের যে একটা মানে রেজিলিয়েন্সের যে একটা ব্যাপার আছে আমাদের মধ্যে, এটা মেয়েদের মধ্যে অনেক বেশি। মেয়েরা অনেক বেশি টাফ সিচুয়েশনে কিন্তু তারা তারা কিন্তু উঠে দাঁড়ায়। হ্যাঁ, তারা সার্ভাইভ পরিবারের করতে জন্য পারে। একটা সার্ভাইভ করতে পারে এবং খুব ভালোভাবে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। তো সে আত্মশক্তির ব্যাপারটাতে মানে বিশ্বাস, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। এবং এখনই সুবর্ণ সময় তার ফিউচার, তার বিজনেসের ফিউচার প্ল্যান গুলা নিয়ে ভাবা। এটা শর্ট টার্ম প্ল্যান, তার হচ্ছে যে এবং অ্যাকশন ওরিয়েন্টেড। হ্যাঁ, যে আমি ভাবছি করবো তা না, এখনই একেবারে বসে পড়তে হবে। টোটাল আমার শর্ট টার্ম বিজনেস প্ল্যান এবং লং টার্ম বিজনেস প্ল্যান, এটা কিন্তু একটা সুবর্ণ সময়। হ্যাঁ, আমরা সাধারণত যখন আমরা একটা বিজনেস যখন রানিং অবস্থা থাকে বা নর্মাল সিচুয়েশনে, কিন্তু আমরা আসলে সময় পাই না। একটা পর একটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি কোনো না কোনো একটা কাজের একটার পর একটার সাথে যুক্ত হয়ে পড়ি। আমরা ওরকম একটা সময় বের করতে পারি না যে আমরা প্ল্যান নিয়ে ভাববো। তো এটা একটা সময়, আমার মনে হয় যে এটাকে তারা কাজে লাগাতে পারে। এটাই হলো আমার মানে আজকের লাইভের শেষ কথা। আমার মনে হয় যে আমার অন্যান্য কলিগরা বলুক, বন্ধুরা হ্যাঁ, বলুক। খুব ভালো। না, এটা খুবই ভালো বলছিস তুই, যে মানে এই কথাগুলো মানে কি করতে পারে আসলে। এটা একটা মানে এটা একটা সময়, ভেঙে পড়া চলবে না আসলে। এটা তো এরকম পরিস্থিতি তো আমরা আমাদের জীবদ্দশায় তো মানে পড়িনি, আমরা জানি না। মানে সারা বিশ্ব একসাথে সাফার করছে, আমরা করেছি আমাদের প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন রকম মোকাবেলা আমরা করেছি, কিন্তু মানে এই ধরনের বিপর্যয় তো আমরা করিনি, এবং সারা বিশ্ব সেটা মোকাবেলা করবে, আমরা একা না। কাজেই হয়তো আমরা গরিব দেশ বলে আমরা সাফার করব বেশি। হুম। তো কিন্তু মানে এই জায়গাগুলো খুবই যে পজিটিভ থাকাটা, এর পরেও পজিটিভ থাকার চেষ্টা করা আর কি। মানে নিজেই বলছি, নিজেই কতটুকু থাকতে পারি সেটা নিয়ে সন্দেহ আছে। আমি সবাইকে একটু একটু ফ্লোর দিচ্ছি, বিদায় নেওয়ার আগে। শেষ করে দেই, আমি শেষ করে দেই। সেটা হচ্ছে, আমি সবসময় বলি, আমার প্রোফাইলেও লেখা থাকে, থিঙ্ক পজিটিভ, ডু রেগুলার এক্সারসাইজ অ্যান্ড বি হ্যাপি। এটা হলো আমার লাইফের মোটো। সো আজকে ওই একই কথাই বলবো, এর বাইরে কিছু বলবো না। সেটা হচ্ছে এটা একটা বৈশ্বিক মহামারী, তার মানে এটাকে মেনে নিতে হবে, সিচুয়েশনকে একসেপ্ট করতে হবে। এটাই হলো প্রথম পজিটিভ চিন্তা। দ্বিতীয় ব্যাপার, ক্রাইসিস মোমেন্টারি কিন্তু একটা সম্ভাবনা থাকে, ফলে এই সংকটকালীন সময়েরও একটা সম্ভাবনা আছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। 3 নম্বর ব্যাপারটা হলো, জীবনে অনেক কাজ করেছি, ফলে কিছুটা রেস্ট খুব জরুরি। ধরে নিচ্ছি আমরা 3 মাস 6 মাসের একটা রেস্টিং টাইম পেয়েছি। এই সময় আসলে আর কি কি করতে পারি, নতুন স্কিল ডেভেলপ করা খুব দরকার, কারণ সবসময় দক্ষতাই মানুষকে বিকশিত করে, দক্ষতাই মানুষকে অনেক দূর এগিয়ে রাখে। ফলে এখন অনলাইনে অনেক রকম কোর্স করা যেতে পারে, অথবা তার ভালো লাগার যে কাজগুলো সেগুলো করতে পারে। আর একদম প্রফেশনালি আমি 3টা ব্যাপার বলবো। সেটা হলো যে প্রতিদিনই
20 থেকে 30 মিনিট ওয়ার্কআউট করা, খুব ভারী এক্সারসাইজ করা, যেটাকে বলা হয় অ্যারোবিক এক্সারসাইজ, অর্থাৎ যে এক্সারসাইজ করলে আপনার শরীরে ঘাম হবে এবং অক্সিজেনের ডিমান্ড তৈরি হবে, সেই এক্সারসাইজগুলোকে বলা হয় অ্যারোবিক এক্সারসাইজ। সুতরাং প্রত্যেক দিনই অন্তত 20 থেকে 25 মিনিট এই অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন বাড়িতেই। সেটা কি হতে পারে? 1 নম্বর হতে পারে জগিং। জগিং হচ্ছে কিছুই না, আপনি একটা সমতল জায়গায় দাঁড়িয়ে ডান বাম করতে থাকবেন। প্রথম 5 মিনিট খুব আস্তে আস্তে করবেন, তারপরে 15 থেকে 20 মিনিট খুব দ্রুত করবেন, এবং তারপরে শেষের 5 মিনিট আবার ধীরে ধীরে করবেন। কেবলমাত্র এই জগিংই হতে পারে আপনার একটা এক্সারসাইজ, যেটা আপনি সপ্তাহে 5 দিন 30 মিনিট করে করতে পারেন। হতে পারে দড়ির লাফ, যেটা আমরা একই জায়গায় করতে পারি। বাচ্চাদের জন্য হতে পারে টেবিল টেনিস খেলা, দড়ির লাফ খেলা, অথবা হাইড অ্যান্ড সিক খেলা, দৌড়াদৌড়ি খেলা, ঘরের মধ্যে এগুলো করা যেতে পারে, বাচ্চাদের সঙ্গেই করতে পারেন। তাহলে এই এক্সারসাইজ গুলো করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যোগা করা বা মেডিটেশন করা, যেটা হচ্ছে যে আপনি অন্তত 5 মিনিট গান শুনুন, কোনো একটা বিষয়ের উপরে কনসেন্ট্রেশন ফোকাস করুন, এগুলো আপনাকে ভালো রাখবে। আর এই মুহূর্তে আসলে টিকে থাকাটাই হচ্ছে চরম সত্য, সার্ভাইভাল অফ, যে ফিট করবে সেই টিকে থাকবে। সো এই মুহূর্তে টিকে থাকুন, এটাই হলো আমার মানে মেসেজ সবার জন্য, যে আপনার দরকার টিকে থাকা। আর এই টিকে থাকার জন্য দরকার পজিটিভ চিন্তা এবং নিয়মিত ব্যায়াম করা। সবাই ভালো থাকুন। তানিয়া। আমি রুমকির সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই সময় আসলে আমাদের যেহেতু সময় কিছুটা পাচ্ছি, আমরা আমাদের অনলাইনে বিভিন্ন কোর্স করা যেতে পারে। দক্ষতা বাড়ানোর জন্য কিছু কোর্স আছে, বা আমার সমপর্যায়ে এই ব্যবসাটা অন্যরা যারা করছে তারা কিভাবে করছে, তাদের ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইটটা দেখা যেতে পারে, তারা কিভাবে উপস্থাপন করছে, আমি কি সেভাবে করতে পারি কিনা। তারপর যারা হচ্ছে প্রোডাক্ট বেস কাজ করছে, তারা ফটোগ্রাফি গুলো নিয়ে কাজ করতে পারে, কে কিভাবে উপস্থাপন করছে সেটা দেখতে পারে। এবং আমার কাছে মনে হয় যারা ক্রেতাদের সরাসরি বিক্রি করছে, তাদের ক্রেতাদের সাথে একটা যোগাযোগ যাতে করে, যে যারা রেগুলার ক্রেতা আছে, যাদেরকে চেনা জানা, যে তাদের সাথে হাই হ্যালো করা, তাদেরকে এই যে সংকট একটা সময় যাচ্ছে, তাদের সাথে যেন যোগাযোগটা বিচ্ছিন্ন না হয়ে যায়। হ্যাঁ, আর শেষে আমি সবার উদ্দেশ্য এটাই বলবো, সেটা হচ্ছে দেশীয় পণ্য ব্যবহার করুন, আমাদের এই সংকটকালীন মুহূর্তে এটাই অনেক বড় কাজে দেবে। সুপ্রীতি দিদি, তাসলিমা, রুমকি, সবাইকে ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। হ্যাঁ, বন্নি মনে হয় আবার কিছু বলার জন্য না, জাস্ট ধন্যবাদ বলা আর কি। সবাইকে অনেক ধন্যবাদ। রুমকি এবং তানিয়া হচ্ছে দুজন কিন্তু আবৃত্তি করে, এরা এত সুন্দর আমরা করে কথা বলে। আরেকদিন সেটা নিয়ে আমরা ইয়ে করতে পারি, এটা আরেকটা হ্যাঁ, প্রোগ্রাম তোরা হতে আমি পারে। বলতে চাচ্ছিলাম যে এরা এত সুন্দর করে কথা বলে, আর আমি খুব একটা সুন্দর করে কথা বলতে পারি না। সুতরাং হচ্ছে যে কারো যদি বিরক্ত লাগে, তুই তো আমাদের আড্ডার মধ্যমণি রে বন্নি, কাজে তুই আবার কথা বলতে পারিস না। বন্নি না থাকলে আমাদের, মানে আমি দেশে থাকতে আড্ডা জমতো না, বন্নি না থাকলে কাজে। ওকে, সবাইকে আড্ডাগুলো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসলে আলোচনাগুলো আমি জানি না কতটুকু মানে কে শুনবে কি শুনবে না, কিন্তু আমরা আসলে মানে প্রবলেম গুলো তুলে ধরার চেষ্টা করেছি, কিভাবে এর মাঝেও একটু পজিটিভ থাকা যায় সেটা আমরা চেষ্টা করেছি, কথা বলেছি। একেবারেই যারা মানে একেবারেই ক্ষুদ্র উদ্যোক্তা, মানে তাদের পাশেও যাতে কেউ না কেউ দাঁড়ায়, তারা যদি মানে মানে আমাদের কারো হেল্প চায়, যাদের হেল্প চাইবে অন্যেরা যেন তাদের পাশে দাঁড়ায়, আমার এটা অনুরোধ থাকবে। কারণ হয়তো থাকে না যে হাতটা পাততে পারবে না, চাইতে জানবে না, মানে এইরকম মানুষের সংখ্যা তো বেশি। আমি চাইবো যেন মানে তারা অন্তত মানে ওই যে গোপনে একটা মানুষের তো ভরসার জায়গা থাকুক, যার কাছে বলতে পারবে, সেই ভরসার জায়গাটুকু যেন সবাই হয়ে যায় একজন আরেকজনের প্রতি। সবাইকে ধন্যবাদ আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য। বাই বাই বাই।